স্বাধীনতা অর্জন করার জন্যই কিন্তু এত প্রয়াস, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, পরিশ্রম, গায়ের খাটুনি, সকল কিছু। তাহলে জীবনযাপনটা হতে হবে এমন জীবনযাপন, যেই জীবনযাপনের মধ্য দিয়ে নিজের, পরিবারের, দেশের এবং দশের কল্যাণ এবং মঙ্গল হয়। তার মানে আমাদের আজকের আলোচ্য বা প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে ড্রিম অ্যান্ড গোল সেটআপ। তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট অফ ভিউ হচ্ছে ড্রিম। আমরা এই জায়গাটা আজকে মনের মধ্যে একটু ভালোভাবে বীজ বপন করে নিব যে আসলে ড্রিমটা হচ্ছে মানুষের জীবনের একটা মানসিক নকশা। তাহলে আমার মানসিক নকশাটা আমি একটু ভালোভাবে মেইনটেইন করব, তাহলে ভালো হবে। আমি আশা করছি সবাই আমার আলোচনা শুনতে পাচ্ছেন, প্লাস বুঝতেও পারছেন। জি স্যার, বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে আসুন আমরা আমাদের অবস্থান থেকে এই ড্রিমটাকে একটু বা স্বপ্নটাকে একটু নিজের মধ্যে বপন করার জন্য, রোপণ করার জন্য, অথবা ভালোভাবে আমরা যেন এটাকে যত্ন বা লালন পালন করতে পারি, যেন যেরকম শুনলাম, আমার ভাইকে ফোন দিলাম, আমার এক ভাইকে। তো আমি ভোট দেবেন। আমরা একটু মনোযোগী থাকি তাহলে ভালো হবে। তো যেটা বলছিলাম যে চলুন আমরা স্বপ্নের বীজটাকে বপন করি এবং সেটাকে রোপণ করার পর পরিচর্যা করি, যেন পরিচর্যা করার মধ্য দিয়ে এটা থেকে ভালো ফল বা ফসল আমরা ঘরে নিতে পারি। তাহলে আসুন আমরা আমাদের অবস্থান থেকে জেনে নিই ডি ফর ডিসাইড ইউর আইডেন্টিটি। ডিসাইড ইউর আইডেন্টিটি মানে হচ্ছে প্রত্যেকের একটা নাম পরিচয় রয়েছে, বাট আমাদের প্রত্যেকের ওই যে মানসিক নকশাটা যেন তৈরি করতে পারি, সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমি কি হতে চাই বা আমি কে হতে চাই সেই বিষয়টা ফাইনাল করব। আমি কে বলতে আমি এটা মিন করছি যে আমি এমন একটা মানুষ হতে চাই যে মানুষ নিজের, পরিবারের, সমাজের, দশের এবং দেশের পরিবর্তনের সহযোগী ভূমিকা পালন করতে পারি। সেই অর্থেই বলা হচ্ছে আমি কে হতে চাই। আমি একজন সফল ব্যক্তি হতে চাই, সফলতার সুউচ্চ আসনে উঠতে চাই। দেন রেইজ ইউর স্ট্যান্ডার্ড, আমি কত বড় হতে চাই। এখানে এই বড় বা এই অবস্থানকে টাকা পয়সা দিয়ে মেজারমেন্টের কথা বলা হয়নি। এই বড় বা বড় অবস্থান থেকে বলা হয়েছে যে মানসিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনি কত বড় হবেন, সৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে, দুর্নীতি পরায়ণ মানসিকতা না রেখে। তার মানে এখানে আপনি সংখ্যা হিসাব করতে হবে যে আপনার স্বপ্নটা কত বড়। এই সংখ্যাটার উপর নির্ভর করছে আপনার আপনার স্ট্যান্ডার্ড কোন জায়গাতে আপনি নিয়ে যাবেন। এই সংখ্যা মানে শুধু টাকার সংখ্যার কথা বলা হচ্ছে না, বিশেষ গুণের কথা বা গুণাবলীর কথা বলা হচ্ছে। যে আপনি সারাদিন কি পরিমাণ ভালো চিন্তা করেন, কি পরিমাণ ভালো কাজ করেন, এবং সর্বশেষ হচ্ছে কি পরিমাণ কাজের রিটার্ন আপনি ঘরে নিতে পারেন। আর এটা করার জন্য আপনাকে কি করতে হবে? রেজ ইউর স্ট্যান্ডার্ড, আপনাকে নিয়মিত কাজ করতে হবে। নিয়মিত কাজ না করলে আপনার স্ট্যান্ডার্ড আপগ্রেড হবে না। যেমন আমরা মোবাইল ফোন ইউজ করি বা ল্যাপটপ বা আইফোন ইউজ করি, ম্যাকবুক ইউজ করি, এগুলো 3 মাস বা 2 মাস বা 4 মাস বা 6 মাস পর পর আপগ্রেড হয়। যখনই আপগ্রেড হয় আপনার কাছে নোটিফিকেশন আসে, দেন আমরা এটাকে আপগ্রেড করি। রেজ ইউর স্ট্যান্ডার্ড, এই ফরমেশনটাও আপনার মনের ভিতর থেকে আপডেট করতে হবে, সেটা প্রতিনিয়ত। কারণ মানুষের মন আর আকাশের রং একরকম, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মানুষের মন আর আকাশের রঙের পরিবর্তনের যে সময়টা, সেটা খুবই আকাশ পাতাল তফাৎ। আকাশের রং পরিবর্তন হতে যতটুকু সময় লাগে, মানুষের মন পরিবর্তন হতে তার চেয়েও কম সময় লাগে। তো যার কারণে আমরা আমাদের অবস্থান থেকে এই জায়গাটাতে একটু ভালোভাবে ফোকাস নিজেদেরকে রাখবো, যেন আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে পারি। এই জায়গাতে যে ব্যক্তি বা যারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করবে না অথবা ফোকাস করবে না, সে তার অবস্থানের পরিবর্তন ঘটাতে পারবে না। এটাই ধ্রুব সত্য। এখন যারা আমরা এই সত্যটাকে মানবো তারা একটা রেজাল্ট পাবো, আর যারা এই সত্যটাকে মানবো না তারা সেই রেজাল্টটা পাবো না। নাম্বার 3, এক্সপান্ড ইউর ভিশন, আমি কত দূর দেখতে পারি। ওই যে মানসিক নকশা, যেহেতু আমি এখানে দাঁড়িয়ে দেখবো যে আসলে আমি কোথায় যাব এবং কতটুকু যাব, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা।
এখন আপনি চিন্তা করছেন যে আপনি আপনার অবস্থান থেকে অর্থনৈতিক সচ্ছল একজন মানুষ হবেন, যেখানে আপনি গরিব দুস্থদেরকে সেবা দিবেন এবং দেশের বা দশের কল্যাণে কাজ করবেন। কিন্তু সেটা কবে করবেন? ২০২৬ সালে, ২০২৭ সালে, না ২০২৮ সালে, না ২০৩০ সালে? আপনি কতটুকু দেখতে পারেন সেটার কথা মিন করা হচ্ছে যে expand your vision. নাম্বার 4, activate inner fire. আমার আগুন কতটা আমাকে জ্বালাচ্ছে আর কতটুকু আগুন আমার মনের ভিতরে জ্বলছে। সেটা কি? সেটা হচ্ছে আমি কি হতে চাই, আমি কে হতে চাই, আমি কত বড় হতে চাই, আমি কতদূর দেখতে পারছি। এই সবগুলো পয়েন্ট, এই ৩ টা পয়েন্ট আমাকে কতটুকু ভাবাচ্ছে, কতটুকু কাজ করার জন্য আমাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। যেমন আমরা যদি ভালো কোনো খাবার খেতে চাই, তাহলে অবশ্যই সেটা রান্না করে খেতে হয়। রান্না করার আগে প্রস্তুত প্রণালী রয়েছে। তার আগে বাজার সদাই করার বিষয়বস্তু রয়েছে। বাজার করার আগে মেন্টাল একটা প্রিপারেশন রয়েছে। তাহলে এখানে এরপর সর্বোপরি রান্নাটা করা হচ্ছে। তারপর আমরা রান্নাটা করার পরে যখন পরিবেশন করি অথবা খাই, তখন সেটা সার্থকতা খুঁজে পাই। ঠিক তদ্রূপ activate your inner fire. আমার আগুন কতটা আমাকে জ্বালাচ্ছে আর আমি আমার মানসিক অবস্থান কতটুকু আগুনের মধ্যেই জ্বলছি, যা আমার চিন্তাগুলোকে বাস্তবে পরিণত হওয়ার জন্য তাগদ দিচ্ছে। সেই দিকে বা সেই পয়েন্ট অফ ভিউটাকে বোঝানো হয়েছে। আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকটা ব্যক্তি, প্রতিটা লিডার, আমরা ৩ ধরনের মানুষ, ৩ রকমের চিন্তা করি। আর প্রত্যেকটা মানুষের চিন্তা একেক রকম। আমরা আমাদের অবস্থান থেকে এই বিষয়গুলোকে সবগুলোকে অ্যালাইন করে এক করে ফেলবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাজ করে আয়ের জন্য, আর আয় করে ব্যয়ের জন্য, ব্যয় করে সুখ বা স্বাচ্ছন্দ্য অর্জন করার জন্য। তাহলে এই সকল কিছুর উপর নির্ভর করছে আমি কি হতে চাই, আমি কে হতে চাই, আমি কতটুকু বড় হতে চাই, আর কত দূর আমি যেতে চাই। এজন্য আমাকে সবসময় আপনার ইনার ফায়ারটা অ্যাক্টিভ রাখতে হবে, যেন কখনো এটা নিভে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন যে আমরা জানি সেটা গ্যাসের চুলা হোক কিংবা আপনার মাটির চুলা হোক, লাকড়ি যদি সরিয়ে ফেলা হয় আগুন তখন নিভে যায় আর রান্না তখন থেমে যায়। মনের আগুনটা যেন কখনো না নিভে সেদিকে খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত টার্গেট মানে মনের চাওয়াটা পাওয়ায় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত। অ্যান্ড ফাইনালি, মুভ উইথ ম্যাসিভ অ্যাকশন। ওই যে আমার আগুন যেহেতু জ্বলছে, অতএব আমি এখন সত্যিকার অর্থেই কাজ করব, ভালোভাবে মুভ করব এবং অ্যাকশনটা হবে আমার ম্যাসিভ অ্যাকশন। শুধু অ্যাকশন থাকলে হবে না, সেটা ম্যাসিভ লেভেলের হতে হবে। এই কারণেই যেন আগামী ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর সময়ের মধ্যে আমার সকল চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করতে পারি। কিন্তু এই যে ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। এই কারণে বলা হয়েছে মুভ উইথ ম্যাসিভ অ্যাকশন। ম্যাসিভ অ্যাকশন করার মানে মূল কারণ হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। খেয়াল করে দেখেন, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, বিমান এবং হচ্ছে রকেট, বিমানের চেয়ে রকেট কত গুণ গতিতে উঠতে পারে। এখানে কিন্তু বিমান এবং রকেটের পার্থক্যটা বোঝাচ্ছি মেন্টাল একটা মানে ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য। বিমান তার অবস্থান থেকে যতটুকু গতিতে দৌড়তে পারে এটাকে যদি আমরা অ্যাকশন তুলনা করি, আর রকেট যেটা করে সেটা হচ্ছে ম্যাসিভ অ্যাকশন। রকেট জানে তার যেতে বেশি সময় লাগবে না, কম সময় লাগবে, কিন্তু সে খুব দ্রুত যায় এই কারণে কারণ তার যাওয়ার নমুনা বা প্রস্তুতিটা এরকম যে যেতে যেতে তার ফুয়েল শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে যেন সে পৌঁছাতে পারে। ঠিক আমরাও আমাদের মনের ভিতরে স্বপ্নের বীজটা যে রোপণ করলাম, এটাকে এমন ভাবে পরিচর্যা করব যেন এটা পরিপক্ক হওয়া পর্যন্ত সময়ে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে মানে পৌঁছাতে পারি, যেন সেটা পরিপক্কতার সর্বোচ্চ সীমা বা লিমিট ক্রস করে ফলবিহীন কোনো গাছ বা বৃক্ষ না হয়। মনে রাখবেন, ড্রিম হলো আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের জীবন্ত কল্পচিত্র। যেহেতু জিনিসটা জীবন্ত কল্পচিত্র, এই কারণে কিন্তু আপনি আমি বেঁচে আছি। আর যখন আমাদের জীবনের কল্পনার চিত্রটা থাকতো না, যদি না থাকতো, তাহলে আমি আর আপনি বেঁচে থাকাটার কোনো মানে বা মিনিং খুঁজে পাওয়া যেত না। তাই আমরা ড্রিমটাকে
এমন ভাবে ধারণ করব এবং লালন করব। আসুন আমরা ড্রিম সম্পর্কে জেনারেল পয়েন্ট অফ ভিউটা জানলাম। এখন আমরা আমাদের অবস্থান থেকে গোল সম্পর্কে কিছুটা জেনে নিই। গোল হলো নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনের জন্য লিখিত এবং পরিমাপযোগ্য পরিকল্পনা। একটু আগে বলা হয়েছে ড্রিম হচ্ছে মানসিক কল্পনা চিত্র। আর ড্রিমটা কি হচ্ছে দেখেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার মানসিক কল্পনা চিত্রের যা চিন্তা করেছেন তা অর্জনের জন্য লিখিত ও পরিমাপযোগ্য পরিকল্পনা। লিখিত থাকতে হবে যে আসলে আপনি কি স্বপ্ন পূরণ করছেন, আর পরিমাপযোগ্য পরিকল্পনা মানে হচ্ছে এই স্বপ্ন আপনি কবে পূরণ করছেন, এই স্বপ্ন পূরণে কি পরিমাণ অর্থ লাগবে, আর এই স্বপ্ন পূরণে কি পরিমাণ সময় বিনিয়োগের মাধ্যমে এখান থেকে তার রিটার্নটা আসবে। কারণ পৃথিবীতে সবচেয়ে দামি বিষয়বস্তু হচ্ছে সময়। তাহলে আমরা আমাদের অবস্থান থেকে যদি গোলটাকে মানে ভালোভাবে ফোকাস করি, মানে ড্রিমটাকে ভালোভাবে ফোকাস করলাম। ড্রিম হচ্ছে স্বপ্নের বীজ যা আমি মাটিতে রোপণ করলাম, আর গোল হচ্ছে সেই রোপণকৃত বীজ থেকে যে চারা গাছ উঠবে তাকে আমি কিভাবে যত্ন নিলে টিকে থাকবে। এটার জন্য কি আমি কাঁটাতারের বেড়া দিব, নাকি এটার জন্য আমি লাঠি বা কোনো সাপোর্টিং মানে পয়েন্ট বা এলিমেন্টস যুক্ত করব, এবং সেটা কি পরিমাণ সাপোর্ট দেওয়া লাগবে, কতদিন সাপোর্ট দেওয়া লাগবে, এটা লিখিত এবং পরিমাপযোগ্য। অতএব আমরা আমাদের অবস্থান থেকে ড্রিম দেখলাম, ড্রিম সম্পর্কে অবগত হলাম, জীবনের কল্পনা চিত্র আঁকলাম, কিন্তু গোল হলো নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনের লিখিত পরিমাপযোগ্য পরিকল্পনা। সেটা যদি না করি তাহলে তার অ্যাচিভমেন্ট হবে না। গোল মানেটা কি? গোল হচ্ছে গ্রোথ, অবজেক্টিভ, অ্যাকশন প্ল্যান এন্ড লিমিট টাইমলাইন। গ্রোথ মানে হচ্ছে উন্নয়ন। তার মানে একটা চারা গাছ যখন মাটিতে পুঁতে ফেলা হয় সে আস্তে আস্তে তার গ্রোথ হয়। অবজেক্টিভ মানে হচ্ছে নির্দিষ্ট একটা লক্ষ্য, এই গাছ থেকে আমরা বড়ই খাবো বা আম পাবো। এবং অ্যাকশন প্ল্যান মানে কর্ম পরিকল্পনা, কিভাবে আমি সেই গাছটাকে টিকিয়ে রাখবো। ফাইনালি লিমিট টাইমলাইন, যে কতটুক সময়ের মধ্যে এই গাছ থেকে আমি ফলটা ঘরে নিতে পারবো। তাহলে আমরা আমাদের অবস্থান থেকে GOAL গোল, এই গোল থেকে যদি আমরা ফোকাস করি তাহলে ভালো কিছু আমরা অর্জন করতে পারবো। আসুন ড্রিম এন্ড গোলের গুরুত্বটা সম্পর্কে আলোচনা করি। উম আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন সম্ভবত কি রায়হান রাফি ভাই। রেসপন্স করবেন। আমার আলোচনা কি সবাই ভালোভাবে আমরা শুনতে পাচ্ছি? জি, আমরা শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখাও যাচ্ছে। আমার মনে হয় কোনো সমস্যা নেই। তারপরেও মেসেজ অপশন ওপেন আছে। কেউ চাইলে মেসেজ করেও কমেন্ট করবেন প্লিজ। ওকে, থ্যাংক জি, ইউ। ক্লিয়ার স্যার, ধন্যবাদ। তাহলে আমরা ইম্পর্টেন্স অফ ড্রিম এন্ড গোল নিয়ে কথা বলছি। আমরা ড্রিম কি সেটাও জানলাম, গোলটা কি সেটাও বুঝলাম। এখন এটার গুরুত্বটাকে আমরা একটু মূল্যায়ন করব। ড্রিম এন্ড গোল গুরুত্বটা কেন বেশি? কারণটা কি? ড্রিম এন্ড গোল মানুষের ফোকাস তৈরি করে। স্বপ্ন না থাকলে মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ডিস্ট্রাক্টেড মানে হচ্ছে অন্যমনস্ক হয়ে যাওয়া অথবা লাইনচ্যুত হয়ে যাওয়া। আমরা জানি যে ট্রেন যদি লাইনে থাকে তাহলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে, আর লাইনচ্যুত হয়ে গেলে দুর্ঘটনা শামিল হয়। আমরা ব্যক্তি জীবনে বা কর্মজীবনে এই ধরনের ফোকাস থেকে ফোকাসলেস হয়ে যেতে পারি স্বপ্ন না থাকলে। আমরা যদি আরো দুইটা মানে দ্বিতীয় পয়েন্টটা দেখি, কঠিন সময়ে শক্তি দেয় হচ্ছে ড্রিম এন্ড গোল। কঠিন সময় বলতে মিন করা হচ্ছে রিজেকশন। রিজেকশন হলে কেন কাজ করছি তা মনে করিয়ে দেয়, যে আসলে আমার কাজে বাধা আসবেই, বিপত্তি আসবেই, কিন্তু তবুও আমার স্বপ্ন পূরণের জন্য হলো আমাকে ধৈর্য ধরে সামনে অগ্রসর হতে হবে। আমি রায়হান রাফি ভাই ৩০ সেকেন্ড একটু সময় নিচ্ছি প্লিজ। জি, শিওর স্যার, শিওর।
কঠিন সময়ে যে শক্তিটা দেয়, সে কঠিন সময় শুধু রিজেকশনের মাধ্যমে আসবে তা না, পরিস্থিতি, প্রেক্ষাপট, প্রাকৃতিক দুর্যোগ, মানসিক সমস্যা, শারীরিক অসুস্থতা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কঠিন সময় বা চ্যালেঞ্জ আসতে পারে। সেই জায়গাটায় আমরা নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবো যদি আমাদের মধ্যে ড্রিম অ্যান্ড গোল সেট আপ থাকে। নাম্বার 3, ড্রিম অ্যান্ড গোল থাকলে কি হয়? আয় বাড়ায়। যার গোল আছে তার টার্গেট আছে, যার টার্গেট আছে তার অ্যাক্টিভিটি আছে, যার অ্যাক্টিভিটি আছে তার ইনকামও আছে। রাইট অর রং? রাইট জি, স্যার। রাইট স্যার, রাইট। এবং তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে সহজভাবে অনুমানযোগ্য এবং সহজভাবে উপলব্ধিও আমরা করতে পারছি যে আসলে ড্রিম অ্যান্ড গোলের গুরুত্ব কতটুকু। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু ড্রিম থাকলে হবে না, আবার শুধু গোল থাকলেই হবে না। যার গোল আছে তার টার্গেট আছে। টার্গেট আছে কেন? তার ড্রিম ফুলফিল করার জন্য। আর যার টার্গেট আছে, টার্গেট পূরণের জন্য তার কাজও আছে। আর যার কাজ আছে, কাজ শেষে তার ইনকামও আছে। এজন্য আমাদেরকে ড্রিম অ্যান্ড মানে গোলের প্রতি গুরুত্ব বা ফোকাস দিতে হয়। নাম্বার 4, লিডারশিপ তৈরি করে। লিডারশিপ তৈরি করে বলতে এখানে কি মিন করা হচ্ছে? লিডার আগে ড্রিমার, লিডার আগে, তারপরে ড্রিমার। এখন প্রশ্নটা হচ্ছে পরে আর্নার। একজন লিডার সে যে আগে ড্রিম করতে পারে, আর একজন লিডার সে যে পরে আর্ন করতে পারে। আর যে ড্রিমার নেয় সে কখনো আর্নার হতে পারে না। কারণ কিভাবে আর্নার হবে? তার তো ড্রিম নাই, তার তো গোল নাই। তাহলে সে কি টার্গেট নিবে? আর তার টার্গেট কি সে জানে না, তার অ্যাক্টিভিটি কি সেটাও জানে না। এই কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত ২০২৬ সাল এখন চলমান, ২৬,৭৫,০০০ মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা গ্রাজুয়েট পার্সন রয়েছে যারা তাদের অবস্থান থেকে কোনো চাকরি অথবা কোনো পেশায় যুক্ত হতে পারেনি। কেন পারেনি জানেন? আসলে তারা চাকরি পাচ্ছে না, বাংলাদেশের বাজারে চাকরি নেই, এই কথাটা যৌক্তিক না। আপনি যদি পত্রিকা অথবা অনলাইন পোর্টালে যান, হাজার হাজার দরখাস্ত রয়েছে যেখানে জব খালি রয়েছে। হাজার হাজার হবে, লক্ষাধিক হবে। কিন্তু যেই পোস্টে আপনার লোক নিয়োগ করা হবে সেই পোস্টের জন্য পারফেক্ট পারসন পাওয়া যাচ্ছে না। সে গ্র্যাজুয়েট হলে কি হবে? একাডেমিক গ্র্যাজুয়েশন অথবা সার্টিফিকেট তার গোল বা তার অ্যাচিভমেন্টের ধারে কাছে নিয়ে যেতে পারছে না। তার বেকারত্বের অভিশাপ থেকে বের হতে পারছে না বিকজ তার মধ্যে ড্রিম নাই। আর ড্রিমার না হতে পারলে আর্নার হওয়া যায় না। আর ড্রিমার না হতে পারলে ইনকাম হোল্ডারও হওয়া যায় না। আর্ন তো পরের কথা। আমরা যারা বাণিজ্যিক পরিবর্তন বা পেশাগত পরিবর্তনের জন্য লুমিনাস পরিবারে কাজ করছি, তারা প্রত্যেকেই আগে আমাদের লিডারশিপ গ্রো করার জন্য, লিডারশিপ অ্যাক্টিভেট রাখার জন্য আমাদেরকে ড্রিমার হতে হবে এবং পরে আর্নার হতে হবে। আর যারা আর্ন করতে চান আগে, তারা ড্রিমার হতে পারবেন না। কারণ আপনি কেন আর্ন করছেন আপনি নিজে জানেন না। অতএব এদিকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ সিস্টেম লস হবে। মনে রাখবেন, টু মেক এ মিনিংফুল অ্যান্ড ইফেক্টিভ গোল উই ক্যান ইউজ দ্য স্মার্ট গোল ক্রাইটেরিয়া। এই সূত্রটা আমরা সবাই জানি। আমি বিশ্বাস করি যে এখানে আজকে যারা আমরা অংশগ্রহণ করেছি সবাই এই স্মার্ট মডেলটা জানি। কিন্তু আমরা স্মার্ট মডেলটা কে কতটুকু মানি? আমরা কি সত্যিকার অর্থে স্পেসিফিক কোনো গোল সেট করেছি যে ২০২৬ সালের আহ এপ্রিল মার্চ মাসে 18 তারিখে রোজার ঈদ হবে, তাহলে এই ঈদের মধ্যে আমি আমার অবস্থান থেকে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয়ের জন্য অথবা আমার প্রতিবেশীদের জন্য এই জিনিসটা করব যে সবার ঈদের কেনাকাটা ভালোভাবে করব, অথবা প্রতিবেশীদেরকে সহযোগিতা করব, আত্মীয়দেরকে করব। স্পেসিফিক টাকার পরিমাণ এবং দিন, তারিখ, সময় এটা কি বের করেছি? আমরা তো জানি এটা মেজারেবল, যে এটা ১ মাস পর, ১.৫ মাস পর ঘটবে, বা এটা আগামী ৪ মাস পর কুরবানির ঈদ ঘটবে, বা আগামী ৮ মাস পর বছরটা শেষ হয়ে যাবে, ১০ মাস পর বছরটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা স্পেসিফাইড না করার কারণে মেজারেবল বা মেজারমেন্ট জানা সত্ত্বেও আমরা অ্যাচিভমেন্ট করতে পারছি না। কারণ প্রথমটাই বাদ দিয়ে দিয়েছি, স্পেসিফিকেশন নাই, মেজারমেন্ট আছে, লাভ হবে না। এবং এটা অর্জনযোগ্য আমরা বিশ্বাস করছি, এটা রিলেভেন্ট এটাও বিশ্বাস করছি, এটা সময় সাপেক্ষে রেজাল্ট আসবে, কিন্তু স্পেসিফিক আইডিয়াই নেই। অতএব এটা হবে না। এজন্য আমাদেরকে শুধু স্মার্ট রুলস জানলে হবে বিষয়টা তা না, স্মার্ট রুলসটাকে মানতে হবে। আদারওয়াইজ সিস্টেম লস হবে।
আমি আশা করব যে আমরা এই স্মার্ট রুলসটা মেইনটেইন করব এবং সেটা মানার মধ্য দিয়ে ভালো কিছু অর্জন করব। তাহলে ভালো হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার, বোঝা যাচ্ছে। ক্লিয়ার। তাহলে সেই অনুযায়ী আমাদের চলতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আসলে বলতে হবে। তা না হলে ভালো কিছু অর্জন করা থেকে আমরা নিজেরাই মানে বঞ্চিত হয়ে যাব। এটা হচ্ছে মূল বিষয়। সেজন্য আমাদের উচিত এই বিষয়ের পরিবর্তন আনা। পরিবর্তনটা এইজন্য বারবার বলা হচ্ছে মানসিক চিত্রকল্পের পরিবর্তন আনুন তাহলে ভালো হবে। কিন্তু আমরা সবাই মানসিক চিত্রকল্প থেকে বিকল্প রাস্তা তৈরি করার জন্য কাজ করি। এটাই হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট। তাহলে মাইনাস পয়েন্টটাকে প্লাস পয়েন্ট করতে হবে। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, আর স্ক্রিন দেখা যাচ্ছে, সম্ভবত স্লাইড চেঞ্জ হয়েছে, স্লাইড আসতেছে না। এখন কি স্লাইড আসছে? জি স্যার, চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে। তো দেখুন আমরা ড্রিম এন্ড গোল সেটআপ সম্পর্কে যতটুকু জানলাম সেটাকে এখন আমরা একটু প্রোঅ্যাক্টিভেট করব। হোয়াট উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ। আমরা ব্যক্তি জীবনে সবাই কি চাই? সবাই সাকসেস বা সফল হতে চাই। এতে কোনো সন্দেহ নেই। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই জগতে যারা জন্ম থেকে অন্ধ হয়ে পৃথিবীতে আসছে জন্মান্ধ, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি কি জীবনে ব্যর্থ হতে চাও? সেও বলবে যে না আমি সফল হতে চাই। যে কিনা বোবা কিংবা কালা, তাকেও যদি কাগজে কলমে লিখে ইশারা দিয়ে বোঝানো হয়, তা সেও বলবে যে না আমি সফল হতে চাই। আপনি আমি আমরা সাধারণ স্বাভাবিক মানুষ, আমরাও বলি আমরা সফল হতে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সফলতাটা কি? সফলতাটা হচ্ছে স্বপ্ন এবং লক্ষ্যের সমষ্টিগত কাজের ফলাফল। তাহলে সফল হব হব বললে আর জপলেই কিন্তু সফলতা আসবে, বিষয়টা এরকমটা না। খেয়াল করে দেখেন যে সমুদ্রের বালুচরে আঁচড় দিয়ে একটা শব্দ লেখা রয়েছে। লেখাটা হচ্ছে সাকসেস। সেটা কোনো একটা লাঠি বা কাঠি দিয়েও লেখা যায়, হাতের আঙ্গুল দিয়েও লেখা যায়, কলম দিয়েও লেখা যায়, যেভাবেই আমরা লিখি না কেন। সমুদ্রের ঢেউ কিছুক্ষণ পরে সেই লেখাটা মুছে নিয়ে যেতে পারে, কারণ বালি আর পানি একসাথে মিশে যায়, এটাই স্বাভাবিক। সমুদ্রের ঢেউ হয়তোবা বালুচরের আঁচড় দিয়ে লেখাটা মুছে ফেলতে পারে, কিন্তু মানুষ তার মনুষ্যত্ব বোধকে কাজে লাগিয়ে যেই স্বপ্নের কল্পনা চিত্র তার মনের মধ্যে আঁকে আর লক্ষ্য মাত্রা ঠিক রেখে যে কাজ করে, তার যে কাঙ্ক্ষিত সাকসেস বা সফলতা, এটা পৃথিবীর কোনো কিছুই সেটা মুছে ফেলতে পারে না। এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে দেশে বিদেশে, আপনার এলাকায়, আপনার মহল্লায়, তারা প্রত্যেকটা মানুষ ইতিহাসের অংশ হতে পেরেছে একটা মাত্র কারণে, কারণ তারা স্বপ্নকে শক্তিতে রূপান্তর করে গোল বা লক্ষ্যকে জ্বালানি হিসেবে পুড়িয়ে তারপর আজকের এই অবস্থানটা তৈরি করেছে। তাহলে আমাদেরও উচিত এই জায়গাটায় চলে যাওয়া এবং এরকম একটা মানসিকতা তৈরি করা। আমরা দেখেন সবাই সফল হতে চাই, কিন্তু সবাই যেটা পেলে সফল হব সেটার দিকে ফোকাস করি না, সেটা হচ্ছে হ্যাপিনেস। এই হ্যাপিনেস মানে হচ্ছে সুখ এবং শান্তি, যা বাজারে কিনতে পাওয়া যায় না, যা আপনার মনের মধ্যেই বসত করছে। তাহলে আমরা সবাই মানে সফল হওয়ার জন্য মরিয়া, কিন্তু যে জায়গাটাতে ফোকাস করলে মানে সুখ আর শান্তি নিয়ে কাজ করা যাবে, সুখ আর শান্তি নিয়ে বসবাস করা যাবে, সেটার রেজাল্টই হচ্ছে কিন্তু সফলতা। তাহলে সেই জায়গাটায় কিন্তু আমরা হ্যাপিনেস অথবা সন্তুষ্টি নিয়ে কাজ করি না। না পাওয়ার বেদনা অথবা হতাশা, আসলেই হবে কিনা, না যদি হয়, এই বিভিন্ন ধরনের সন্দেহ আমাদের সুখ আর শান্তিটাকে ধূলিসাৎ করে দেয়। এটা একটা মানে ডিস্ট্রাকটিভ আইডিওলজি। একটা প্রবাদে কথা রয়েছে, পজিটিভ অলওয়েজ ক্রিয়েটিভ, নেগেটিভ অলওয়েজ ডিস্ট্রাকটিভ। ইতিবাচকতা সৃষ্টিশীলতা তৈরি মানে ইতিবাচকতা হচ্ছে সৃষ্টিশীল, যা তৈরি করে নতুন কিছু। আর নেতিবাচকতা হচ্ছে ধ্বংসাত্মক, যা ধ্বংস করে সবকিছু। তাহলে আমরা এই যে সন্তুষ্টি নিয়ে চিন্তা করি না, সন্তুষ্টি নিয়ে কাজ করি না, না পাওয়ার বেদনা অথবা হতাশা অথবা না আসলেই কি হবে কিনা, এই বিভিন্ন কিছু আমাদের জীবনটাকে আসলে বিষিয়ে তুলতেছে।
আর এই কারণেই এই বিষাক্ত চিন্তা ভাবনার ফলশ্রুতিতেই আমরা এই সাকসেস বা সফলতা থেকে খুব দূরে থাকি বা দূরে আছি, অথবা আমাদের কাছে ধরা দেয় না। অথচ হ্যাপিনেস জিনিসটা কি দেখেন, হ্যাপিনেস হচ্ছে স্টেট অফ মাইন্ড। হ্যাপিনেস ইজ স্টেট অফ মাইন্ড। হ্যাপিনেস হচ্ছে আপনার মনের একমাত্র সম্পত্তি, যা কখনো কোনো বাজারে বিক্রি করা যায় না, আবার কেনাও যায় না। অথচ এই জিনিসটাই আমরা সাথে রাখি না। খেয়াল করে যদি দেখেন যে আমরা এখন রাতের বেলা সেশন অ্যাটেন্ড করেছি। আমরা রাতের বেলা যখন ঘুমাবো, ঘুমানোর আগে আমরা একবার না ২ বার বা কয়েকবার রিচেক দেই যে আসলে দরজা লাগিয়ে ঘুমিয়েছি কিনা। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনার বাসার দরজার যে ছিটকিনিটা সেটার দাম কত টাকা? হতে পারে ৳৪০, হতে পারে ৳৪০০, হতে পারে দুবাই থেকে নিয়ে আসছেন ৳৪,০০০। প্রশ্নটা হচ্ছে একটা ৳৪০ বা ৳৪,০০০ ছিটকিনিকে আপনি যতটুকু ভরসা করেন নিরাপত্তার জন্য, আপনার ব্যক্তি জীবনের সফলতার জন্য আপনি আপনার স্বপ্নকে বা আপনার লক্ষ্যকে এতটুকুও মূল্যায়ন করেন না। তাহলে দেখেন সুখ বা শান্তি বা সফলতা অনেক দূরে সেটা কিন্তু নয়। এটা অনেক কাছে, বাট আমরা দেখতে পারি না। ওই যে আমাদের চোখ ঘোলা হয়ে আছে, তাই চোখে পানি দিচ্ছি, কিন্তু যেই গ্লাসটা পড়ে আমরা দেখতেছি সেই গ্লাসটা যে অস্বচ্ছ সেদিকে খেয়াল রাখছি না। আপনি যদি একটু ভালোভাবে একটু ডিপলি চিন্তা করেন, ডিপ ডাউন লেভেলে যান, যে চোখ বন্ধ করে, যে দরজার লকার বা ছিটকানি আপনাকে নিরাপত্তা দেয়। এজন্য আপনি এটা লাগিয়ে ঘুমান। কিসের নিরাপত্তা? জীবনের নিরাপত্তা, চোর ডাকাতের নিরাপত্তা, আপনার জান এবং মালের নিরাপত্তা। তো আপনি যদি আপনার ঘরের সম্পদের কথা চিন্তা করেন, ঘরে যদি আপনার কোটি টাকার সম্পদও থাকে, আপনার জান এবং জীবন কি কোটি টাকার চেয়ে আর অনেক বেশি না? অবশ্যই অনেক বেশি। তো আপনি সেটার জন্য জান এবং মাল ২ টা শব্দ এখানে। তাহলে ব্যক্তি জীবনে বা কর্মজীবনে সফলতার জন্য তো ২ টা জিনিসই রয়েছে, ড্রিম অ্যান্ড গোল। তাহলে এটা নিরাপদ রাখার জন্য বা এটা পূরণের জন্য আপনি কতটুকু সন্তুষ্টি নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে ফ্যাক্ট। যে এই ফ্যাক্ট গুলোকে বা এই ফ্যাক্টর গুলোকে ভালোভাবে নোট করে বা চিন্তা করে কাজ করেন, তার কাছেই সাকসেস বা সফলতা ধরা দেয়। আর যে এই ফ্যাক্টর গুলোকে মেইনটেইন করে না, তার কাছে সফলতা ধরা দেয় না। এটাই হচ্ছে চরম বাস্তবতা। তাহলে আসুন আমরা আমাদের অবস্থান থেকে যদি একটু খেয়াল করি যে ড্রিম অ্যান্ড গোল সেটআপ এর জন্য, যেহেতু আজকের এই সেশনে বারবার আলোচনা করা হচ্ছে স্বপ্ন এবং লক্ষ্যের বিষয়বস্তু, তাহলে আমরা এটাকে যেন কোনো অবস্থাতেই কোনোভাবেই একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য নিজেকে আমরা অস্থির না করি। সফল হওয়ার জন্য যে ৫ টা পয়েন্ট অফ ভিউ দরকার, দেখেন এখানে লেখা রয়েছে নাম্বার 1 স্টেবিলিটি, দেন ট্রাস্ট, দেন ইথিক্স, দেন প্যাশন, ফাইনালি সাকসেস। স্টেবিলিটি মানে কি? স্থায়িত্ব, অথবা স্টেবিলিটি মানে হচ্ছে স্থিতিশীলতা, অস্থির না হওয়া, স্থায়ী চিন্তা ভাবনা করা। তো আপনি যদি আপনার স্বপ্ন এবং লক্ষ্যের প্রতি স্টেবল থাকেন, তাহলে আপনি দৌড়াতে পারেন, মানে কাজ শুরু করতে পারেন। এবং কাজ শুরু করার জন্য আপনার লাগবে ট্রাস্ট। নিজের প্রতি যার বিলিভ থাকে সে ট্রাস্ট লেভেল আপ করতে পারে। আর নিজের প্রতি যার বিলিভ লেভেলটা নাই বা মাইনাস পয়েন্ট, সে ট্রাস্ট বিল্ড করতে পারে না। আর যে ট্রাস্ট বিল্ড করতে পারে সে ইথিক্স ডেভেলপমেন্ট করতে পারে, নীতি নৈতিকতা বজায় রেখে কাজ করতে পারে। আর যে নীতি নৈতিকতা বজায় রাখে আর বিশ্বাসকে পুঁজি করে কাজ করে, সে কখনো অধৈর্য হয় না। সে খুব বেশি প্যাশনেট থাকে সফল হওয়ার জন্য, খুব বেশি মরিয়া থাকে, যে চূড়ান্ত পর্ব বা চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমি কাজ করব। এইভাবে সে চিন্তা করে। তাই আমাদের উচিত ড্রিম অ্যান্ড গোল সেটআপ এর জন্য স্ট্যাবিলিটি, ট্রাস্ট, ইথিক্স এবং প্যাশনকে একত্রিত করে কাজ করা। যদি আমরা একটু কাউন্ট করি, দেখেন স্ট্যাবিলিটি, ট্রাস্ট, ইথিক্স, প্যাশন, এখানে ৪ টা পয়েন্ট রয়েছে। একটা টেবিলের ৪ টা পায়া থাকে। তারপর টেবিলটা দেখতে সুন্দর, সেটা ডাইনিং টেবিল বলেন, পড়ার টেবিল বলেন, আর টি টেবিল বলেন বা কনফারেন্স টেবিল বলেন। মূল বেসমেন্ট ৪ টা। একটা বিল্ডিং এরও বেসমেন্ট ৪ টা। তাহলে আপনার আমার চিন্তার পরিবর্তনের জন্য, স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য যে সাকসেস বা সফলতার মানসিকতা আমরা তৈরি করেছি, সেজন্য আমরা এই ৪ টা পায়াকে ঠিক রাখবো, যেন
কোনো অবস্থাতেই একটা পায়া ডিসেবল না হয়ে যায়, আমাদের সেদিকে ফোকাস বা খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের উচিত এই পয়েন্টগুলো ভালোভাবে ক্লিয়ার হওয়া, যেন আমাদের ড্রিম এন্ড মানে গোল ফুলফিল করতে পারি। খেয়াল করে দেখেন, এখানে যে একটা পিরামিড আমরা দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল বলতে পারেন, পিরামিড বলতে পারেন। এখানে আমাদের কিছু বেসিক নিডস রয়েছে, কিছু সাইকোলজিক্যাল নিডস রয়েছে এবং সেলফ ফুলফিলমেন্ট নিডস রয়েছে। তাহলে বেসিক নিডস এর মধ্যে রয়েছে সাইকোলজিক্যাল যেই নিডস, তার মধ্যে রয়েছে ফিজিওলজিক্যাল নিডস গুলো হচ্ছে, যেগুলো হচ্ছে শরীর এবং দেহের জন্য প্রয়োজন, ফুড, ওয়াটার, ওয়ার্মথ এন্ড রেস্ট। আমাদের জন্য খাদ্য দরকার, পানি দরকার এবং মানে উষ্ণতা দরকার, যে উষ্ণতা আমাদেরকে মানসিকভাবে উষ্ণ রাখবে, এবং সর্বোপরি আমাদের রেস্ট বা বিশ্রাম দরকার, এগুলো ফিজিওলজিক্যাল। আর সেফটি নিডস এর জন্য দরকার হচ্ছে আমাদের সিকিউরিটি এবং সেফটি। তাহলে বেসিক নিডস এর যে ফুড, ওয়াটার, রেস্ট, সিকিউরিটি এবং সেফটি, এটা জেনারেল ড্রিম সেটআপ এর পয়েন্ট অফ ভিউ, যেটা আপনার পার্সোনাল গোল হতে পারে, যে আমি আমার অবস্থান থেকে পরিবারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া এবং চমৎকার একটি আবাস বা বাসযোগ্য অবস্থান তৈরি করব, যেন আমি নিরাপদে পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। এই বেসিক নিডস যখন আমার ফুলফিল হয়ে যাবে, তখন আমি সাইকোলজিক্যাল নিডস নিয়ে কাজ করব। সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে কি রয়েছে? বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস, ইন্টিমেট রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ড। আমার যারা ওয়েল উইশার রয়েছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, বা আমি যাদের মানে কল্যাণ বা মঙ্গল চাই, আমি তাদের জন্য কিছু করব। সেটা আত্মীয় স্বজনের সাথে ভালো ইন্টিমেসি হোক, বন্ধুদের সাথে ভালো ইন্টিমেসি হোক। এবং আমার স্টিম নিডস হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট। আমি যদি তাদের জন্য কিছু করতে পারি, মন থেকে খুব শান্তি বা প্রশান্তি নিয়ে চলতে পারবো। কি সেটা? ওই যে সুনাম এবং সম্মানের ভাগীদার হতে পারবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আপনি সত্যিকার অর্থেই যা পেলে সন্তুষ্টি হবেন বা সফলতার চূড়ান্ত পর্যায়ে যাবেন, সেটা হচ্ছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অ্যাচিভিং ওয়ানস ফুল পটেনশিয়াল ইনক্লুডিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। তখন আপনি সমাজের একজন পথিকৃৎ অথবা আইডল হয়ে যাবেন। সমাজ যারা বা প্রতিবেশী যারা রয়েছে, তারা আপনাকে সেই জায়গাটায় নিয়ে যাবে এবং আপনি সেই জায়গায় চলে যাবেন আপনার কৃত কর্মের কারণে, চিন্তার কারণে, কাজের কারণে এবং ফলাফল দেখানোর কারণে। কারণ সমাজ তাকেই মূল্যায়ন করে যে ব্যতিক্রম ধর্মী কিছু করতে পারে। ব্যতিক্রম মানে হচ্ছে তাদের সহযোগী হওয়া, ব্যতিক্রম মানে হচ্ছে তাদের মনে জায়গা করে নেওয়া। সেটা দুই ভাবে করা যায়, এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর দুই ভালো কাজ করে। একটা মনে রাখে আর একটা ভয়ে সম্মান করে, দুইটা দুই জিনিস। আপনি কোনটা করবেন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা ডিপেন্ড করছে আপনার উপর। কারণ যে বেসিক নিডস ফুলফিল করে স্বচ্ছ সুন্দর পবিত্র মানসিকতা নিয়ে, সাইকোলজিক্যাল নিডস ফুলফিল করে সমাজ সেবামূলক চিন্তা থেকে, সে সেলফ ফুলফিলমেন্টও করবে ভালো কাজ থেকে, ভালো কাজের মাধ্যমে। এখানে কোনো নেগেটিভ চিন্তা আসতে পারে না। মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতি, সমাজ বা কারোরই ভাগ্যের পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট হয়। তাহলে আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন বলতে এখানে ড্রিম এন্ড গোল সেটআপকে বোঝানো হচ্ছে, আলাদাভাবে কোনো কিছু মিন করা হচ্ছে না। তাহলে আমরা সেই পরিবর্তনের জন্য সচেষ্ট হয়ে কাজ করব, তাহলে ভালো হবে। ছবিতে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা পেন্সিল। একপাশে শার্পনার দিয়ে এটাকে লেখা বা ব্যবহার উপযোগী করা হয়েছে। আমরা পেন্সিলটাকে সুন্দর, স্বাভাবিক মনে করছি, ঠিক আমাদের জীবনটাকে এরকম মনে করি। কিন্তু মনে রাখতে হবে, জীবন আসলে এরকম নয়। লাইফ ইজ অলওয়েজ নট পারফেক্ট। জীবন সবসময় সঠিক থাকে বিষয়টা তা নয়। সকালে একরকম, বিকেলে আরেক রকম, রাতে একরকম, 1 মিনিট পরে কার জীবনে কি ঘটবে সেটাই আমরা জানি না। তো জীবন সবসময় যে পারফেক্ট থাকবে, এটা কখনোই কল্পনা করা উচিত না। মানে চড়াই উতরাই বাধা বিপত্তি থাকবে, এটাই স্বাভাবিক। জীবন যদি পারফেক্ট হতো, তাহলে রাস্তাঘাটে কখনো স্পিড ব্রেকার আর রোড আইলাইনার থাকতো না। আর যদি স্পিড ব্রেকার বা রোড আইলাইনার না থাকতো, তাহলে মানুষ পৃথিবী শূন্য হয়ে যেত, দুর্ঘটনা সামিল বেশি হতো। তার মানে এগুলো হচ্ছে আমাদের জন্য লার্নিং পয়েন্ট এবং টার্নিং পয়েন্ট। জীবনে সমস্যা আসতেই পারে, সেটাকে আমাদের মেনে নিতে হবে, কারণ বাস্তবতাকে কখনো অস্বীকার করা যাবে না।
আমরা যদি একটু খেয়াল করি, এনি টাইম ইট মে হ্যাভ প্রবলেম, যে কোনো সময় জীবনে সমস্যা আসতেই পারে। আপনার আমার জীবনে যে ড্রিম এন্ড গোল রয়েছে, এটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বাধা আসতে পারে, কিন্তু ড্রিম এন্ড গোল যেন কোনো বাধাপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন খেয়াল করে, যে কোনো সময় জীবন ভেঙে যেতে পারে। এই পেন্সিলটা কি হয়ে গেছে, হাত থেকে পড়ে ভেঙে গেছে, অথবা কেউ ভেঙে ফেলেছে। তার মানে কিন্তু এই না যে পেন্সিলটা শেষ হয়ে গেছে। আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, অ্যান্ড দিস প্রবলেম ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এই ভেঙে যাওয়া পেন্সিল মানে জীবনের শেষ না। আপনার আমার জীবনে এরকম ভাঙ্গা বাধা বিপত্তি আসে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার জন্য। যখন পেন্সিলটা ভালো ছিল তখন এক দিক দিয়ে লেখা যেত, আর যখন এটা ভাঙা হলো, ভাঙার পর এটা এখন 3 দিক দিয়ে লেখা যায়, চাইলে 4 দিক দিয়েও লেখা যাবে। তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যেতাম তখন আমাদেরকে কিন্তু একাধিক পেন্সিল নিয়ে যাওয়ার জন্য শিক্ষক বা অভিভাবক বলতো, যেন পরীক্ষার হলে শার্পনার ব্যবহার করা না লাগে। তাহলে জীবনে চড়াই উতরাই বা বিপত্তি কিন্তু আপনাকে আমাকে বেগবান করার জন্য আসে, এবং সেই বেগবান করার মাধ্যমেই কিন্তু ড্রিম এন্ড গোল অ্যাচিভমেন্টের টার্নিং পয়েন্ট তৈরি হয়। ফাইনালি, ইট ইজ এ নিউ অ্যান্ড ডিফারেন্ট স্টার্টিং অফ লাইফ। যখন আপনার সমস্যা আসবে মনে রাখতে হবে যে আমাকে বিকল্প নতুন কোনো রাস্তা তৈরি করে আগাতে হবে, তাহলে আমি কাঙ্ক্ষিত সফলতায় খুব দ্রুত পৌঁছাতে পারবো। আপনাদের নিশ্চয়ই এই চিত্রটার কথা মনে আছে, যেটা আমি প্রথম সেশনে অ্যাটেন্ড করেছিলাম, তখন শেয়ার করেছিলাম। লাইফস্টাইল চেঞ্জ করার জন্য 3C পলিসি অ্যাক্টিভ রাখলেই আপনার লাইফস্টাইল চেঞ্জ আনা সম্ভব। চয়েস, চান্স অ্যান্ড চেঞ্জ। ইউ মাস্ট মেক এ চয়েস টু টেক এ চান্স অর ইউর লাইফ উইল নেভার চেঞ্জ। যদি আপনি আপনার অবস্থান থেকে সকল পছন্দনীয় বিষয়বস্তুগুলোকে ভালোভাবে লিস্টেড করেন, দ্যাট মিন্স আপনি ড্রিম সেট করেন, দেন আপনি যদি চান্সটা নেন গোল অ্যাচিভমেন্টের, তাহলে আপনার জীবনে চেঞ্জটা আসবে। চেঞ্জ মিন্স সাকসেস। অতএব আমরা চয়েসের দিকেই ফোকাস করব, দ্যাট মিন্স ড্রিম, দেন গোল, ফাইনালি সাকসেস। আর এটা করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, আহামরি কিছু করতে হবে না, জাস্ট ইউজ ইট ইউর ব্রেন। খেয়াল করে দেখেন, আমরা ব্যক্তি জীবনে সফলতার জন্য আহামরি তেমন কিছু লাগে না। টু বি সাকসেসফুল ইউ ডোন্ট নিড বিউটিফুল ফেস অ্যান্ড হিরোইক বডি, হোয়াট ইউ নিড ইজ স্কিলফুল মাইন্ড অ্যান্ড এবিলিটি টু পারফর্ম। সফলতা অর্জন করার জন্য আপনার আমার ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য ব্রেনটাকে কাজে লাগাতে বলছে। ব্রেন যেন ড্রেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে একটা চমৎকার মেসেজ রয়েছে। সফলতা অর্জন করার জন্য খুব সুন্দর চেহারার অধিকারী হতে হয়, বডি হিরোইক বডি হতে হয়, নট লাইক দ্যাট। আপনার কি দরকার, আপনার দরকার স্কিলফুল মাইন্ড অ্যান্ড এবিলিটি টু পারফর্ম। আপনার একটা দক্ষ মানসিকতা প্রয়োজন, এবং ওই মানসিকতার প্রমাণ করার সক্ষমতা থাকা প্রয়োজন। এই কথাটা বলেছে পৃথিবী বিখ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। রোয়ান অ্যাটকিনসনকে আপনারা অনেকেই চেনেন না, কিন্তু সারা পৃথিবীতে 820 কোটি মানুষের মধ্যে 430 কোটি মানুষ রোয়ান অ্যাটকিনসনকে চিনে। আপনারা কেউ চিনেন? চ্যাটিং এর মাধ্যমে জানাতে পারেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা কি রোয়ান মানে রোয়ান অ্যাটকিনসনকে চিনি? নো স্যার। ওকে, ফাইন। যেহেতু সবার কাছ থেকে রিপ্লাইটা এখন নেওয়া সম্ভব না, রোয়ান অ্যাটকিনসনকে আমরা সবাই চিনি না। আপনারা রেসপন্স করেছেন, কিন্তু আমি জানি আপনারা সবাই চিনেন। আপনারা কি মিস্টার বিনকে চিনেন? জি স্যার, মিস্টার বিনকে চিনি। মিস্টার বিন হচ্ছে একটা চরিত্রের নাম, ওনার আসল নাম হচ্ছে রোয়ান অ্যাটকিনসন। এবার তো নিশ্চয়ই সবাই চিনতে পেরেছি, রাইট অর রং? জি স্যার, এখন চিনতে পেরেছি স্যার। জি স্যার। তাহলে রোয়ান অ্যাটকিনসনকে আমরা চিনি না, বাট মিস্টার বিনকে চিনি। বিকজ মিস্টার বিন হচ্ছে একটা চরিত্রের নাম, যাকে পৃথিবীতে পরিচিত করে দিয়েছিল একজন ডিরেক্টর, আর সেই মিস্টার বিনই এই কথাটা বলেছে। আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। মিস্টার বিন একটা চরিত্রের নাম, একটা প্রোগ্রামের নাম,
কিন্তু মিস্টার বিন কোনো ব্যক্তির নাম না। রোয়ান অ্যাটকিনসন, মিস্টার বিন যাকে আপনারা চিনেন, এই ভদ্রলোক হচ্ছে ডাবল এমএ কমপ্লিট করা, ধনাঢ্য পরিবারের সন্তান, ডাবল এমএ কমপ্লিট করা। জীবনে তার বাবা চেয়েছিল সে ব্যবসায়ী হোক, কিন্তু সে ব্যবসায়ী হয়নি। তার ছোটবেলা থেকে ড্রিম সে নায়ক হবে। তার মাস্টার্স কমপ্লিট করা শেষ করার পর সে আমেরিকার 6টা প্রতিষ্ঠানে অডিশনে গিয়েছিল নায়ক হওয়ার জন্য। প্রত্যেকটা অডিশনে সে টিকেছে তার বডি ফিটনেস এর কারণে। চেহারাও ভালো, হাইটও ভালো, এডুকেশন ব্যাকগ্রাউন্ডও ভালো। কিন্তু এই 6টা জায়গা থেকে সে রিজেক্ট হয়েছে কারণ সে ছিল টাং টুইস্টার। তার মানে সে তোতলাতো, তার কথা বলার সময় বেজে যেত তোতলামির কারণে। আর এই কারণে সে নায়ক হতে পারেনি। 6টা প্রতিষ্ঠান থেকে তাকে রিজেক্ট করা হয়েছে। একটা পর্যায়ে সে হতাশ হয়ে ভেবেছিল যে আমি জীবনে আর কিছু করব না, সুইসাইডও করবে, এরকম চিন্তা করেছিল। কিন্তু একদিন হঠাৎ করে পত্রিকায় আবার দেখে যে নায়ক হওয়ার জন্য অডিশন নেওয়া হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে আমি অডিশনে যাব, কিন্তু কোনো কথা বলবো না, বোবার চরিত্রে ভূমিকা পালন করব। সে বোবার চরিত্রে ভূমিকা পালন করতে গিয়ে অডিশনে টিকে গেছে এবং এই জীবনে সে কোনোদিন আর বোবার চরিত্র ছাড়া কোনো চরিত্র করেনি। মিস্টার বিনের কোনো কথা কি আপনারা আজ পর্যন্ত শুনতে পেরেছেন? না স্যার। না স্যার। অথচ এই মানুষটাকে পৃথিবীর 430 কোটি মানুষ চিনে। শাহরুখ খানকেও এত মানুষ চিনে না। তামিল হিরো রজনীকান্তকেও এত মানুষ চিনে না, বাট মিস্টার বিনকে চিনে। দেখেন তার প্যাশনেট আইডিওলজিটা কোথায়। সেই ব্যক্তি কথাটা বলেছিল, টু বি সাকসেসফুল ইউ ডোন্ট নিড বিউটিফুল ফেস অ্যান্ড হিরোইক বডি। সফলতার জন্য খুব সুন্দর চেহারা আর বডি থাকলে হয় না। সে এই কথাটা বলেছে, হোয়াট ইউ নিড ইজ স্কিলফুল মাইন্ড অ্যান্ড এবিলিটি টু পারফর্ম। তোমার একটা দক্ষ মানসিকতা থাকা প্রয়োজন, অ্যান্ড এটার সক্ষমতা প্রমাণ করা প্রয়োজন। সে প্রমাণ করেছে বোবা হয়ে। অথচ সে ব্যক্তি জীবনে বোবা না, বাস্তব জীবনে বোবা না, বাট বোবার অভিনয় করেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। তাহলে আমাদের কি করা উচিত বলেন? আপনাকে এলাকার কয়জনে চিনে? ওকে তো 430 কোটি মানুষ চিনে, সারা পৃথিবীর 228টা দেশের। আপনাকে কয়জনে চিনে? ওকে তো সফল ব্যক্তি হিসেবে চিনে। আমি মিন করিনি, চলেন আপনিও মিস্টার বিন হয়ে যান, রোয়ান অ্যাটকিনসন হয়ে যান। আমি মিন করছি, জাস্ট ফিল ইট, হোয়াট হ্যাপেন। আমরা আমাদের অবস্থান থেকে এই জায়গাগুলোকে একটু ভালোভাবে মডিফাই করব, তাহলে ভালো হবে। খেয়াল করে দেখেন, যদি আমরা আমাদের ব্রেনটাকে কাজে লাগাই, ব্রেনের মধ্যে যদি ড্রেন সৃষ্টি না হয়, তাহলে আমাদের ভালো কিছু করা সম্ভব, আদারওয়াইজ ভালো কিছু করা সম্ভব না। সবাই যেহেতু আমরা পরিশ্রম করছি, কাজ করছি, তাহলে আমাদের ড্রিম এন্ড গোল সেট করা উচিত। আর ড্রিম এন্ড গোল সেট করলে আমরা কি করতে পারবো? পরিকল্পনা মাফিক কাজ করতে পারবো, মেকিং বেটার ডিসিশন। সফল হতে চাই সুন্দর সুন্দর পরিকল্পনা, কথাটা সত্য নয়। কেননা বেশিরভাগ মানুষই ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করে না, কিন্তু পরিকল্পনা করতেই ব্যর্থ হয়। বিকজ তারা ড্রিম দেখে না, বিকজ তারা গোল সেট করে না। আর এই কারণে প্ল্যান বাস্তবায়ন হয় না। মোস্ট অফ দ্য পিপল নট প্ল্যান টু ফেল, বাট ফেল টু প্ল্যান। বেশিরভাগ মানুষ পরিকল্পনার জন্য ব্যর্থ হয় না, তারা তাদের অবস্থান থেকে ব্যর্থ হয় শুধু পরিকল্পনা না করার জন্য। পরিকল্পনাটা কিভাবে করবে সেটাই তো জানে না। তাহলে আমাদের উচিত এই জায়গা থেকে একটা শিক্ষা নেওয়া। আর সবাই যেহেতু আমরা পরিশ্রম করছি, পরিশ্রম করার মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। ইনকাম করছি আমরা কেন? ইনকাম করছি আমরা কি কারণে? কারণ আমাদের ব্যক্তি জীবনের চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করার জন্য। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বা বিদেশ গিয়ে। আমরা যেভাবে কাজ করি না কেন, আমাদের আয় করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ভালো খাবার খেতে পারি, ভালো বাসায় থাকতে পারি, ভালো শিক্ষা পরিবারের সদস্যদেরকে দিতে পারি, পরিবারের সকল মৌলিক চাহিদা পূরণ করতে পারি। সেখানে চিকিৎসা হতে পারে, বিভিন্ন প্রকার বিল হতে পারে, কাপড়-চোপড় হতে পারে, বিনোদন হতে পারে, যানবাহনের খরচ হতে পারে, সেভিংস করার উদ্দেশ্য হতে পারে। এই সকল কিছু মিলিয়েই কিন্তু আমাদের ইনকাম করার টার্গেট থাকে। রাইট অর রং? রাইট স্যার। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যেভাবেই ইনকাম করেন না কেন, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ গিয়ে, কারণগুলো তো এগুলি। অন্য কোনো কারণ আছে? না স্যার। তাহলে অন্য যেহেতু কারণ নেই, আপনি জানেন এগুলো যেন খুব সুন্দর প্রোডাক্টিভ ওয়েতে হয়।
আপনি এক জীবন পার করে দিবেন, 30 বছর 25 বছর কর্মজীবন শেষ করবেন, লেখাপড়া করেছেন 20 বছর, 16 বছর, 18 বছর, এরপরে 25 বছর 30 বছর কাজ করেও যদি সকল ড্রিম মানে ফুলফিল না করতে পারেন, তাহলে আপনার আমার সার্থকতা কোথায়? আর সফল হওয়ার সার্থকতা কি, আর সফলতারই বা সার্থকতা কি? এই সার্থকতা খোঁজার জন্য হলো আমাদের কি করতে হবে, এই জায়গাতে ফোকাস করতে হবে। দেখেন, আমরা যে যত কাজই করি না কেন, আয় করি না কেন, মাস শেষে বছর শেষে কি পাওয়া যায় হিসাব করলে? লোন থাকে। হয় নাকি হয় না? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এমন জীবনই না তৈরি করতে পারলাম যে এই জীবনের মাধ্যমে আমার মাস শেষে বছর শেষে ঋণ মুক্ত থাকা যায়, তাহলে আমার কি ড্রিম রয়েছে আর কি বা গোল রয়েছে? তাহলে সেই জায়গাটায় প্লিজ ফোকাস করেন, যত্নবান হন, করিলে যতন মিলিবে রতন। পারবো যত্নবান হতে? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, নো ডাউট স্যার। মনে রাখবেন, লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম। জীবনটা হচ্ছে আইসক্রিমের মতো। এনজয় ইট বিফোর ইট মেল্টস। গলে যাওয়ার আগে জীবনটাকে উপভোগ করেন। যখন বয়স শেষ হয়ে যাবে, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাবে, তখন আর ড্রিম আপনার যত বড়ই থাকুক না কেন, অ্যাম্বিশন যত বড়ই থাকুক না কেন, অ্যাচিভমেন্ট করার কোনো শক্তি তখন আর পাবেন না। কারণ ততক্ষণে আইসক্রিম অলরেডি কি হয়ে গেছে, গলে গেছে। তাই জীবনটাকে একটু, জীবনের প্রতি একটু যত্নবান হন। বিজনেসের প্রতি, পেশার প্রতি, কাজ করার প্রতি একটু যত্নবান হন, যে এমন ভাবে কাজ করব আগামী 6টা মাস, আগামী 3টা মাস, আগামী 9টা মাস, আগামী 12টা মাস, যেন জীবনের একটা টার্নিং পয়েন্ট বের করে ফেলতে পারি। যেন অন্তত পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো খাবার আর ভালো পোশাক আর ভালো জায়গায় থাকা নিয়ে কোনো টেনশন বা দুশ্চিন্তা করতে না হয়। আমি তাহলে অ্যাভারেজ পার্সন, স্পেশাল আইডিওলজি আমার মধ্যে কিচ্ছু নেই। আপনি অর্ডিনারি হয়ে কোনো লাভ নাই। এই পৃথিবীতে অর্ডিনারি যারা, তাদের কোনো ভ্যালু নাই। যারা এক্সট্রা অর্ডিনারি হতে পারে, তাদের ভ্যালু আছে। শব্দটা খেয়াল করে দেখেন, অর্ডিনারি শব্দের আগে শুধু এক্সট্রাটা যোগ করতে হবে। আপনাকে এক্সট্রা ড্রিম দেখতে হবে, এক্সট্রা গোল সেট করতে হবে, এক্সট্রা ওয়ার্ক করতে হবে, এক্সট্রা ইনকাম করতে হবে, এক্সট্রা রেজাল্ট ঘরে নিয়ে যেতে হবে। তাহলেই আপনি এক্সট্রা অর্ডিনারি হবেন। আদারওয়াইজ এক্সট্রা অর্ডিনারি হওয়ার কোনো রাস্তা নেই। এক্সট্রা শব্দটা হচ্ছে অতিরিক্ত। তার মানে আপনাকে অতিরিক্ত মানে স্বাভাবিকের চেয়ে বেশি স্বপ্ন দেখতে হবে, স্বাভাবিকের চেয়ে লক্ষ্যটাকে বেশি ফোকাস করতে হবে, স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ কাজ করতে হবে, স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে আয় করতে হবে। মেসেজটা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসুন আমরা আমাদের অবস্থান থেকে আমাদের ড্রিম এন্ড গোলকে ফুলফিল করার জন্য একটু ম্যানেজ করি আমাদের টাইমটাকে। কিভাবে আমরা একটু যত্নবান হতে পারি। আজকের সেশনে যারা এখানে রয়েছেন লুমিনাস পরিবারে, সবাই ফুল টাইম লুমিনাসে কাজ করেন। কিন্তু আপনি দেখেন, আমি এখন আপনাকে যে অঙ্কটা দেখাবো, এরকম অঙ্ক যদি আপনি সময়ের প্রতি করতে পারেন এবং নিজেকে সময় দিতে পারেন, তাহলে আপনার সকল চাওয়া পাওয়ায় পরিণত হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এক সপ্তাহে আমাদের হাতে 168 ঘন্টা সময় থাকে, সপ্তাহে 7 দিন। আওয়ার জব টাইম, আমরা যদি সকাল সন্ধ্যা 8 ঘন্টা করে ডিউটি করি, সপ্তাহে 6 দিন, 6টা 48 ঘন্টা। কেউ যদি আমরা এখানে পার্ট টাইম ওয়ার্কারও থাকি, তাহলেও তাদের ক্ষেত্রে এই সমীকরণটা মিলিয়ে দেখতে পারেন। জীবনে কি করার আছে আমাদের, সময়কে কাজে লাগানোর মধ্য দিয়ে টার্নিং তৈরি করা। আমরা যদি একটু খেয়াল করি, 6টা 48 ঘন্টা হচ্ছে আমাদের জব টাইম। ব্যক্তি জীবনে বা কর্মজীবনে এটাই হয়। শিক্ষকতা যারা করে তারা 8 ঘন্টাই শিক্ষকতা করে, যারা ছাত্রছাত্রী তারা কলেজ ইউনিভার্সিটিতে 8 ঘন্টা সময় পার করে। তার মানে এই জব মানে হচ্ছে চাকরি না, জব মানে হচ্ছে কাজ। আমরা আবার অনেকেই ব্যাখ্যা বুঝি জব মানে হচ্ছে চাকরি, কিন্তু আপনি ডিকশনারিতে কোথাও জব মানে চাকরি খুঁজে পাবেন না। জব মানে হচ্ছে কাজ, যার যেই কাজ রয়েছে। একজন অ্যাডভোকেটের কাজ অ্যাডভোকেসি করা, ডাক্তারের কাজ রুগী দেখা, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারিং করা। সে 8 ঘন্টা করে ডিউটি করে। আমি ধরে নিচ্ছি হিসেবের সুবিধার্থে, সপ্তাহে 6 দিন 48 ঘন্টার জায়গায় সে 50 ঘন্টা সময় দিল। এরপর সে যদি তার রেস্ট টাইম, প্রতিদিন যদি সে 8 ঘন্টা করে ঘুমায়, যদিও আমরা বাংলাদেশের মানুষ মেডিকেল সায়েন্সের রুলস ফলো করি না যে সুস্থ রাখার জন্য নিজেকে 8 ঘন্টা ঘুমাতে হয়।
আমি ধরে নিচ্ছি 8 ঘন্টা যদি আমরা তবুও ঘুমাই, 7 8 56 ঘন্টা চলে যায়। এবং আমরা যদি আওয়ার ইউটিলিটিস, আমাদের ফ্রেশ হওয়া, আমাদের গোসল করা, খাওয়া দাওয়া, সারাদিনে সকল কিছুতে যদি আমাদের ডেইলি 2 ঘন্টা লাগে, তাহলে আমাদের 7 দিনে লাগে 14 ঘন্টা। আমরা যদি একটু চিন্তা করি আওয়ার এন্টারটেইনমেন্ট, আমরা টিভি দেখি, খেলা দেখি অথবা ফেসবুকিং করি, আমরা যদি দৈনিক 3 ঘন্টার বেশি টিভি দেখি, খেলা দেখি বা ফেসবুকিং করি বা আড্ডা দিই, তাহলে সপ্তাহে 7 দিনে প্রায় 25 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা প্লাস। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই সবকিছু যোগ করলে যোগফল দাঁড়ায় হচ্ছে 145 ঘন্টা। এখানে আপনার টিভি দেখা, আড্ডার সময়ও 3 ঘন্টা প্লাস ধরা হয়েছে, আপনার ঘুমও 8 ঘন্টা ধরা হয়েছে, কাজও 8 ঘন্টা ধরা হয়েছে। আপনার ফ্রেশ হওয়া, সকালে ফ্রেশ হওয়া, বিকেলে ফ্রেশ হওয়া, রাতে ফ্রেশ হওয়া, দুপুরে গোসল করা, 3 বেলা খাওয়া দাওয়া সব মিলে 14 ঘন্টা চলে গেল। আপনার জীবন থেকে 7 দিনে 168 ঘন্টা থেকে 145 ঘন্টা ডিলিট হয়ে গেল। কিন্তু তারপরেও আপনার হাতে আরো কিন্তু 23 ঘন্টা আছে। এই 23 ঘন্টা আপনি কি করেন আপনি নিজেও জানেন। রাইট অর রং? রাইট স্যার। তাহলে এই 23 ঘন্টা আপনি কি করেন আপনি নিজে জানেন না, তাহলে আপনি কি ড্রিম সেট করলেন আর কি বা গোল সেট করলেন, আপনার কি মেন্টাল অ্যাটিটিউড, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড কি বা তৈরি হলো? 23 ঘন্টা মানে আলটিমেটলি আরো প্রায় 24 ঘন্টা, তার মানে জীবন থেকে একদিন আপনি ফেলে দিচ্ছেন প্রতি সপ্তাহে, হারিয়ে ফেলতেছেন প্রতি সপ্তাহে। আপনি জানেন না আপনি কি করেন। আপনি গোসল করে এসে ভাবেন যে আমি একটু পরে অফিসে যাই, এই একটু পরে অফিসে যাওয়ার পরে আবার ভাবেন এখন কাজ শুরু না করে আগে একটু চা খাই, তারপরে কাজ শুরু করি। আবার একটু ফোনে কথা বলার পরে চিন্তা করেন এখন না, আর একটু পরে কাজ শুরু করি। আবার অফিস থেকে এসে ফ্রেশ হন, এখন ফ্রেশ হবো না, 2 মিনিট পরে ফ্রেশ হই। এখন খাবো না, আরো 5 মিনিট পরে খাই। খাওয়ার পরে এখন কাজে বসবো না, 10 মিনিট পরে বসি। এই এরকম করে আপনার জীবন থেকে 23 ঘন্টা চলে যাচ্ছে, যেটার ভ্যালু কত আপনি এখনো সেটাই বের করতে পারেননি। আরে ভাই, আমি আপনাকে বোঝার জন্য বলছি, ভ্যালু অফ টাইম রচনা আমরা শিখেছি, পড়েছি, বুঝেছি, পরীক্ষায় ভালো মার্কস পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থেই আমি কি টাইমকে ভ্যালু দিচ্ছি? কথা কি খুব বুঝতে অসুবিধা বা জটিল মনে হচ্ছে? না স্যার, অসুবিধা হচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে? ম্যানেজ আওয়ার টাইম, টাইমকে ম্যানেজ করতে হবে। যে টাইমকে ম্যানেজ করতে পারে সে টিম ম্যানেজ করতে পারে, যে টিম ম্যানেজ করতে পারে সে ড্রিম ফুলফিল করতে পারে। তাহলে টাইমের সাথে টিম বিল্ড আপ জড়িত, টিমের সাথে ড্রিম বিল্ড আপ এবং ড্রিম ফুলফিলমেন্ট জড়িত। তাহলে কোনো কিছুর আগে সবার আগে কি দরকার, টিম দরকার না টাইম দরকার? অবশ্যই টাইম দরকার। ড্রিম দেখার জন্য আমাদের অনেকের টাইম নেই, ড্রিম সেট করার জন্য আমাদের অনেকের টাইম নেই, গোল সেট করব কিভাবে সেই টাইমটা আমরা পাই না। এই কারণে আমাদের ড্রিম আর গোল আর সেট হয় না, আর সেট না হলে ফিট হয় না, ফিট না হলে সেখান থেকে আউটপুটও আসে না। আসুন তাহলে আমরা সময়কে একটু প্লিজ কাজে লাগি, তাহলে ভালো হবে। আপনি আপনার অবস্থান থেকে যে বিজনেসটাতে আছেন সেটা কি বিজনেস আপনি এখনো টের পাচ্ছেন না। যেখানে 5 বছরের পরিপ্রেক্ষিতে অন্যান্য প্রফেশনে 10,000 টাকার স্যালারি সেটা বেড়ে হয়তো বা পরের বছর 15,000 টাকা হতে পারে এবং ইনক্রিমেন্ট হতে পারে। আপনি আপনার অবস্থান থেকে যে বিজনেসে আছেন সেখানে 1 বছর, 2 বছর, 3 বছর যাওয়ার পর পরিবর্তনটা কতটুকু আসবে সেটা জাস্ট আপনি এই চিত্রের মাধ্যমে বুঝতে পারবেন। আমরা আমাদের অবস্থান থেকে নিজের জীবনটাকে বিচিত্র করতে চাই, কিন্তু চিত্র যদি না বুঝি তাহলে বিচিত্র করব কিভাবে? লুমিনাস যে বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করে কাজ করছে, যেখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করার জন্য স্কোপ অফ ওয়ার্ক রয়েছে, বিকজ অফ লুমিনাস 4টা ক্যাটাগরির পণ্য তৈরি করে কাজ করছে। কৃষি পণ্য, মেডিসিনাল, ফাংশনাল ফুড, তারপরে কসমেটিক্স প্রোডাক্ট, তারপর হচ্ছে আইটি প্রোডাক্ট। তার মানে 360 ডিগ্রি ফর্মুলা অ্যাক্টিভ করে কাজ করছে আপনার ব্যক্তি জীবন, কর্মজীবনে যা কিছু প্রয়োজন। বাট আপনি আয়ের ধারাবাহিক চিত্রটাই কি আদৌ বুঝতে পেরেছেন? চাকরি বা অন্যান্য পেশায় 1 বছর, 2 বছর, 3 বছর পার হলে প্রমোশন হবে, বেতন কিছুটা বাড়বে,
আর এখানে প্রমোশন হওয়ার সুযোগ 1 বছর, 2 বছর, 3 বছর নয়, চাইলে সেটা 3 মাস, 6 মাস, 9 মাসেও হয়। আমি তারপরে যদি ধরে নিই সেটা 3 বছর, 4 বছরই লাগে, তাহলেও সেটার গ্রোথ স্টেজ কি পরিমাণে যায়, জাস্ট ফিল ইট। তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য কতটুকু সময় লাগবে সেটাও কিন্তু আপনার অ্যাজাম্পশন করা সহজ হয়ে যায়। জন্য আমাদের করতে হবে ফার্স্ট লার্ন দেন রিমুভ এল আফটার ইউ ক্যান আর্ন। আগে আমাদেরকে শিখতে হবে যে লুমিনাস আসলে কি ধরনের বিজনেস স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করছে এবং লুমিনাস আমাদের জন্য কি করতে চাচ্ছে, যেখানে আমরা আমাদের অবস্থান থেকে দক্ষতা অর্জন করার মধ্য দিয়ে সফলতা নিশ্চিত করব। এবং আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আজকে যে আমরা লার্নিং সেশনে অ্যাটেন্ড করেছি, এখানে কি আমরা কেউ ট্রেনিং বা লার্নিং সেশনের জন্য কোনো পেমেন্ট দিয়ে অ্যাটেন্ড করেছি এখানে? জি না স্যার। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা চমৎকার লার্নিং সেশনে অ্যাটেন্ড করছি, ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করছি, এই এটার জন্য যে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট লাগে সেটাও আমরা করি নাই। এটাও কোম্পানি তার অবস্থান থেকে করছে, সাপোর্ট দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, কিন্তু আমরা সেটাকে কতটুকু ভ্যালু দিচ্ছি? আস্ক ইউরসেলফ। অথচ একটা ব্যক্তি তার জীবনের পরিবর্তনের জন্য কি পরিমাণ সংগ্রাম বা প্রশিক্ষণের পেছনে ব্যয় করে আপনি কল্পনা করতে পারেন? এলাকার একজন ভালো খেলোয়াড়, সে যেন জাতীয় দলে খেলতে পারে, সে জেলা ক্লাবে ঢুকে খেলতে চায়, ওখানে সে রেজিস্ট্রেশন দিয়ে জয়েন করে। দেন জেলা থেকে সে তার অবস্থান থেকে থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে খেলতে যায়, সেখানেও সে রেজিস্ট্রেশন করে। দেন বিভাগ থেকে যখন সে ভালো খেলে 1, 2, 3 বছর, তারপর সে জাতীয় দলে যাওয়ার আগে বিকেএসপি তে তাকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সেখানে সে একাধিকবার পরীক্ষা দেওয়ার জন্য বা ট্রেন্ড আপ করার জন্য নিজে এডমিশন নেয়, রেজিস্ট্রেশন করে। তারপরে সে ফাইনালি জাতীয় দলে খেলার জন্য সে চান্স খুঁজে। আর চান্স খোঁজার আগে তাকে অনেক এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ বা স্টেজ পার করতে হয়, সেখানেও তাকে রেজিস্ট্রেশন ফর্মুলায় আগাতে হয়। একজন ব্যক্তি ভালো ডাক্তার হবে, সে কলেজের লেখাপড়া শেষ করেছে, ভার্সিটিতে এডমিশন নিবে বা মেডিকেলে এডমিশন নিবে, তাকে কোচিং করতে হয়, প্লাস তার বাসায় প্রাইভেট টিউটর রাখতে হয়। দেন সে পরীক্ষায় পাশ করলে মেডিকেলে চান্স পায়, চান্স পাওয়ার পর পড়াশোনা করার জন্য 4 থেকে 5 বছর সে আবারও প্রাইভেট টিউটর এবং কোচিং এর সাপোর্ট নেয় এবং মেডিকেল কলেজের লেখাপড়ায় সাপোর্ট নেয়, দেন ডাক্তার হয়। রাইট অর রং? রাইট স্যার। তাহলে সেই জায়গাটায় আমি, আপনি, আমরা লুমিনাস পরিবারে এখানে ছাত্র, ছাত্রী, গৃহিণী, ডাক্তার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, বিজনেসম্যান, এনি কাইন্ড অফ প্রফেশন আমরা এখানে যুক্ত। কিন্তু আমরা এখানে সবাই মুক্তভাবে জয়েন করেছি লার্নিং সেশনে, ট্রেনিং সেশনে। আর এই কারণে আমরা এটাকে ভ্যালু হয়তো বা কম দিচ্ছি, অথবা ভাবছি এটা তেমন বেশি সিরিয়াস বা সিনসিয়ার পয়েন্ট অফ ভিউ না। বাট ফিল ইট, এটাই সিরিয়াস এবং সিনসিয়ার পয়েন্ট অফ ভিউ। কোনো অবস্থাতেই এটাকে যদি কেউ কোনোভাবে অবমূল্যায়ন করে, শুধু এই চিন্তাটার কারণে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, স্বপ্ন পূরণের দাবিদার হওয়ার সুযোগ আপনার থাকবে না। যেখানে বলা হচ্ছে বি ইউর ওন বস, ওয়ার্ক ফ্রম হোম, এক্সট্রা আর্ন এক্সট্রা মানি, চুজ ইউর ওন আওয়ার্স, নো ক্যাশ আউটলেট, সবকিছুর ফেসিলিটি আপনাকে ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে, বাট আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন না, এখনো সিরিয়াসলি মুভ করছেন না, তাহলে অবশ্যই এটার জন্য আপনাকে খেসারত দিতে হবে। সময় অতিবাহিত হওয়ার পরেও যখন দেখবেন রেজাল্ট পাবেন না, তখনই সেটা হবে আপনার কাঙ্ক্ষিত খেসারত। বাট আমি আশা করব এরকমটা যেন আজকের এই সেশনে যারা অ্যাটেন্ড করেছি তাদের কারো জীবনে না ঘটে। আজকে থেকে আমরা সেটাকে প্লিজ একটু ভ্যালু দিব। কেন আমরা মানুষ জীবনে ব্যর্থ হই জানেন? মার্কেটিং প্রফেশনে এসে লেক অফ বিলিভ, লেক অফ পারসিস্টেন্সি, লেক অফ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, লেক অফ বার্নিং ডিজায়ার, লেক অফ ট্রেনিং, এগুলোর কারণে, এন্ড লেক অফ প্ল্যানিং। আমাদের বিশ্বাসের জায়গাটা যদি ঘাটতি থাকে, সেখানে বড় বৃহৎ পরিকল্পনা করলেও লাভ হবে না। বিশ্বাসের জায়গায় যদি ঘাটতি থাকে, হাজারো প্রশিক্ষণ করলেও লাভ হবে না। আমার ইচ্ছে আছে, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে, আমার ধরার মতো মানসিকতা আছে, কিন্তু আমি আসলে বিশ্বাস করি না, অতএব আপনার দ্বারা সাকসেস অ্যাচিভমেন্ট আসবে না। দেখেন, অঙ্কশাস্ত্র আমাদেরকে শেখায় না জীবনে কিভাবে সুখ যোগ করতে হয়,
আবার অঙ্কশাস্ত্র এটাও শিখায় না জীবনে কিভাবে দুঃখ বিয়োগ করতে হয়। কিন্তু তা আমাদেরকে একটা বিরাট আশার বাণী শোনায়, সেটা হলো প্রত্যেক সমস্যার কি আছে? সমাধান আছে। আমরা যারা মানসিকভাবে এখনো বিপর্যস্ততা থেকে বেরোতে পারিনি বা নেগেটিভ চিন্তা থেকে বেরোতে পারিনি, তাদের জন্য এই মেসেজটা। তাহলে অঙ্ক যেখানে আমাকে যোগ এবং অঙ্ক যেখানে আমাকে বিয়োগ করা শিখাচ্ছে শুধু, কিন্তু জীবনের সুখ আর দুঃখ বিয়োগ করার শিখায় না, তাহলে সেখানে আমি আর আপনি কি চিন্তা করবো? এরকম ভাবে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু এখানে যে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এটা আমরা ফিল করি না। খেয়াল করে দেখেন, ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার নামের আগে, আব্দুল কালামের আগে একটা ৩টা শব্দ রয়েছে, মানে ৩টা অক্ষর রয়েছে, এপিজে। এই ৩টার মিনিং কি কেউ বলতে পারেন? বা কেন এই ৩টা অক্ষর এখানে? না স্যার, বলতে পারি না। এপিজে ওনার কোনো পদবি না। আর এপিজে ওনার নামও না। এপিজে মানে হচ্ছে একটা ব্যক্তির নাম যার সংক্ষিপ্ততার রূপ সে ধারণ করে কাজ করছে। সে হচ্ছে আব্দুল কালামের বাবা। তার বাবার নাম ছিল আবুল পাকির জয়নাল। এ ফর আবুল, পি ফর পাকির, জে ফর জয়নাল। আবুল পাকির জয়নাল সাহেবের ছেলে আব্দুল কালাম। সে তার বাবার নামটা ধারণ করে কাজ করছে কেন জানেন? যদিও উনি মারা গিয়েছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী, মানে রাষ্ট্রপতি ছিলেন এবং পৃথিবী বিখ্যাত একজন পরমাণু বিজ্ঞানী। ওই যে প্রথম লাইনটা দেখেন, অঙ্কশাস্ত্র আমাদেরকে কিভাবে শেখায় না জীবনে সুখ যোগ করতে হয় আর কিভাবে বা জীবন থেকে দুঃখ বিয়োগ করতে হয়। সেটা হচ্ছে তার বাবার কাছ থেকে সে একটা লেসন নিয়েছিল যখন সে ক্লাস 6-এ পড়ে, ঠিক তখন আর কি। তো বাসায় একদিন রুটি বানানো হয়েছিল, তো রুটিটা কোনো কারণে, যখন আমরা জানি যে রুটি আগুনে পোড়ে, মানে আগুনে পোড়ে বলতে হচ্ছে সেকা দিয়ে তৈরি করা হয়, তো রুটিটা একটু বেশি পুড়ে গেছিল। তার বাবা রাতের বেলা নাইট ডিউটি করে এসে সকালবেলা বাসায় আসছে, সবাই নাস্তা খেয়ে ফেলছে, এবার তার বাবা আসছে, তার বাবাকে দেওয়া হয়েছে। আর তার মা রান্না করে তরকারি কাটছিল, দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিল। তো সেদিন রুটি যে পুড়ে গেছিল, পোড়া রুটি খেতে কিন্তু একটু তিতা লাগে বা একটু খারাপ লাগে। ছেলেও খেয়ে ফেলছে, সবাই খাইছে, কেউ কিছু বলেনি। তার বাবা যখন খেতে বসছে, তখন তার পেছনের রুম থেকে বলেছিল যে আসলে আজকে নাস্তা কেমন হয়েছে, পরিবারের সদস্য জিজ্ঞেস করেছিল। তখন সে উত্তর দিয়েছিল যে আসলে ভালো হয়েছে। হ্যাঁ, খুব মজা হয়েছে আর কি, বিষয়টা এরকম। তো তখন ছেলে তার বাবার কাঁধে কাঁধ রেখে বলেছিল, সত্যি করে তো বলো তো বাবা, যে আজকের রুটি কি খুবই ভালো ছিল? তো তখন সে উত্তরটা ছিল এরকম যে, কেন তোমার কাছে খারাপ মনে হচ্ছে? বললো যে না, আজকে তো রুটিগুলো সবগুলো পুড়ে গেছিল, আর পোড়া রুটি খেতে তো তেমন ভালো লাগে না। সত্যি করে বলো বাবা, আসলে কি রুটি ভালো ছিল? তো তখন তার উত্তর ছিল একটা, যে আসলে রুটিটা পুড়ে গেছে এটা সত্য কথা, কিন্তু আমি যদি বলি যে আজকে নাস্তা খারাপ হয়েছে, তাহলে কালকে থেকে নাস্তার প্রতি খুব বেশি যত্নবান হবে, আর বেশি যত্নের জিনিস কখনো ভালো হয় না। এই কারণে বলেছি ভালো হয়েছে, যেন অন্তত মানসিক তৃপ্তি নিয়ে এখন কাজ করে। আর যদি এখন বলি যে রুটি খারাপ হয়েছে, তাহলে দুপুরের তরকারিটাও ভালো হবে না, এই টেনশনে যে আসলে কেন আমি রুটি খারাপ করলাম বা পুড়ে গেল। মেসেজটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এই জন্য কিন্তু আমাদের উচিত এই বিষয়গুলোকে উপলব্ধি করে কাজ করা। খেয়াল করে দেখেন, ওয়েক আপ অ্যান্ড টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। আপনাকে জেগে উঠতে হবে আর নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতে আনতে হবে। ডেভেলপিং ইউরসেলফ ফর সাকসেস। নিজের মাঝে নিজেকে আবিষ্কার করতে হবে, সেটা চিন্তায় হোক আর কথায় হোক আর কাজে হোক। তাহলে সেটার রেজাল্ট পাবেন, আদারওয়াইজ পাবেন না, সুযোগ নেই। আর এই কারণে বলা হয়, উইদাউট ড্রিম ইউ ক্যান নট ব্রিং সাকসেস, সো ড্রাইভ দ্য ড্রিম অ্যান্ড অ্যাচিভ দ্য ড্রিম। স্বপ্ন ছাড়া জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। যারা ফুটবল খেলে বা আমরা পছন্দ করি, তারা জানি যে ফুটবল খেলোয়াড়রা চায় প্রতিপক্ষ দলের গোলবারে বল ঢুকাতে, তাহলে তাদের স্বপ্ন হচ্ছে গোল দেওয়া।
তারা যেন জয়লাভ করতে পারে। তো এই জন্যই কিন্তু তারা বল নিয়ে দৌড়াদৌড়ি করে, তার মানে খেলে, পারফর্ম করে। এই জন্য আমাকে আপনাকে পারফর্ম করতে হবে। ড্রাইভ দ্য ড্রিম এন্ড অ্যাচিভ দ্য ড্রিম। স্বপ্নকে চালাতে হবে আর স্বপ্নকে অর্জন করতে হবে, সেটা না চালালে কখনো অর্জন হয় না। আমাদের অনেকের জীবনে আবার ড্রিম এরকম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আমরা মনে মনে ভাবি যেহেতু এই কাজটা এইভাবে করেছি, রেজাল্ট আসেনি, তার মানে সবকিছু শেষ। আসলে স্বপ্ন বা ড্রিম কোনো কাজ না, বা আয়না না যা ভেঙে চুরমার হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মনের মানসিক কল্পনা চিত্র। অতএব এটা কখনোই ভাঙার মতো নয়। যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু উপলব্ধি করা যায়, তা আবার কিভাবে ভাঙে? সেই জন্য এই চিন্তাটা করা যাবে না। মনে রাখতে হবে, ডিমকে যদি বাহিরের শক্তি প্রয়োগে ভেঙে ফেলা হয় তবে হয় জীবনের শেষ, কিন্তু যদি ভিতরের শক্তি প্রয়োগে ভাঙা হয় তবে হয় জীবনের শুরু। আর বড় ঘটনাগুলো সবসময় ভেতর থেকেই শুরু হয়। আর এই ভিতর বলতে মানুষের মনের কথা বোঝানো হয়েছে। আমরা যদি জেনারেলি একটা ডিমকে ভাঙি, এটা অমলেট বা মামলেট করা যাবে, কিন্তু প্রাকৃতিক উপায়ে যদি একটা ভাঙে, এখান থেকে কিন্তু একটা প্রাণ বের হবে। রাইট অর রং? রাইট স্যার। তাহলে প্রাকৃতিক উপায়ে ভাঙার জন্য আমাকে আপনাকে যতটুকু যত্নবান হতে হবে বা ধৈর্যশীল হতে হবে সেটা করতে হবে, তাহলে ভালো হবে। আর গোল, যেটা আমরা বলেছি শুরুতেই, গোল হচ্ছে গ্রোথ লেভেল আর অবজেকশন ভালোভাবে মেনটেন করে আমরা যেন তা অ্যাচিভ করতে পারি। আমাদের লক্ষ্য ছাড়া যেন কোনো কর্মকাণ্ড না হয়। মনে রাখতে হবে, লক্ষ্য ছাড়া জীবন ছবি ছাড়া ফ্রেমের মতো, যা কোনো অর্থ বহন করে না। দেখতে পাচ্ছেন দেয়ালে একটা ছবি রয়েছে, মানে ফ্রেম রয়েছে, বাট ফ্রেমের ভিতরে কোনো ছবি নেই, যার কোনো মিনিং নেই। আবার উচ্চাকাঙ্ক্ষা ছাড়া মেধা পাখাবিহীন পাখির মতো, যা কার্যকর কিছু করতে পারে না। তার মানে আপনার আকাঙ্ক্ষা রয়েছে, আপনি আপনার অবস্থান থেকে, মানে আকাঙ্ক্ষা টোটালি নেই, অথচ আপনার মেধা রয়েছে, কিন্তু সেটা দিয়ে আপনি কি করবেন? কোনো কাজ হবে না। আপনার শুধু ড্রিম আছে, গোল নেই, তাহলেও হবে না। গোল আছে, ড্রিম নেই, তাহলেও হবে না। দুইটাই লাগবে। আর কোনো কিছু শুরু করার আগে ভালোভাবে জেনে নিতে হবে এটা শেষটা কিভাবে হয়। বিফোর ইউ স্টার্ট এনিথিং, লার্ন হাউ টু ফিনিশ ইট। দেখেন খেয়াল করে, এখানে এক ভদ্রলোক তার অবস্থান থেকে ফ্লোরে কাজ করছে। যখন সে ফ্লোর রং করতেছে, সে দরজা থেকে রং করা শুরু করেছে, কিন্তু এমন ভাবে দরজা থেকে রং করা শুরু করেছে, একটা পর্যায়ে গিয়ে সে স্টাক হয়ে গেছে, না পারছে নড়তে, না পারছে সরতে। অথচ সে এখন যেখানে দাঁড়িয়ে আছে, কাজটা যদি এখান থেকে স্টার্ট করতো, তাহলে কিন্তু সে কাজটা সুন্দরভাবে শেষ করে দরজা দিয়ে বের হয়ে যেতে পারতো। আমরা ব্যক্তি জীবনে বা কর্মজীবনে এরকম একটা প্রবলেম ফেস করি। আমরা কখন কোন ড্রিমটা কখন অ্যাচিভমেন্টের মানে নিয়ে যাব, সেই টার্গেটটা সেট না করতে পারার কারণে আমরা আমাদের অবস্থান থেকে এটা মেনটেন করতে পারি না যে আসলে কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। এই কারণে আমরা কি করি? বিজনেসের সাথে যুক্ত হই, যুক্ত হয়ে কোনো ধরনের প্রশিক্ষণ বা লার্নিং লেসন না নিয়ে খুব উড়াধুরা বিজনেস করার আইডিওলজি নিয়ে অসংখ্য প্রোডাক্ট সেল করে ফেলি, বড় একটা টিম তৈরি করে ফেলি, কিন্তু টিমকে তখন আমরা প্রপার গাইড এবং প্রপার ভাবে মানে নার্সিং করতে পারি না। কেন? আমরা শুরুটাই তো ভালোভাবে করতে পারিনি। শুরুটা আমরা ভেবে নিয়েছি যত বেশি সেল করব তত বেশি ইনকাম করব। সেল করলে ইনকাম হয় কথা সত্য, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে সেল করলে সেখান থেকে ইনকাম মাল্টিপল হয়, সেটা আরো বেশি সত্য। কিন্তু এই সত্যটাকে আমরা অনেকেই মানি না, অথবা মানতে পছন্দ করি না। আমরা নগদই বিশ্বাসী, বিষয়টা হচ্ছে এরকম আর কি। এই জন্য এই ঘটনাটা ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, ড্রিম এন্ড গোল সেট আপ ফুলফিল করার জন্য হিংসাত্মক মনোভাব থেকে নিজের মনোবৃত্তিকে দূরে রাখতে হবে। খেয়াল করে দেখেন, দুইজন ভদ্রলোক মেসেজ পেয়েছে পাহাড়ের উপরে সোনা দানা বা হীরা মানিক রয়েছে, তাই মই দিয়ে সবাই টানাটানি করছে যে আমি উঠবো আগে, আমি উঠবো আগে। এইভাবে তর্ক বিতর্ক চলতে চলতে কেউ উঠতে পারছিল না, তৃতীয় পক্ষ এসে বিচার করে দিছে। একজন লোক এসে পরে মইটা দুই ভাগ করে দিছে যে চলো তোমরা দুজনে ওঠো, কোনো ঝামেলা নেই। বিচারক বিচার করে চলে গেছে, এবার মই ভাগ করে তারা উপরে ওঠার জন্য ট্রাই করছে, কিন্তু কেউ আর পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাতে পারছে না। সবাই মই ব্যবহার করছে, কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারছে না, কারণ মইয়ের হাইট কমে গেছে। অথচ যদি দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতো, মানে মেলবন্ধন থাকতো, তাহলে একজন আগে যেত, একজন পরে যেত, কিছুটা হলে সম্পদ কম আর বেশি পেত। কিন্তু এখন কিন্তু কেউ পারবে না। এগুলোকে বলা হয় হিংসাত্মক মনোভাব।
এই ধরনের ডিফেন্সিভ আইডিওলজি নিয়ে কোনো কাজ করা যাবে না, যে আমিও কোনো কিছু অর্জন করব না, কাউকে কিছু অর্জন করতে দিব না, নট লাইক দ্যাট। তাহলে আপনি ভালো মানসিকতার ব্যক্তিই নন, আর ভালো মানুষ তো অনেক দূরের কথা। তাহলে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই চিত্রটা, আমি এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলছি, এটা যদি আমরা গেঁথে ফেলতে পারি নিজেদের মধ্যে, তাহলে জীবনে অনেক কিছু করা পসিবল। সবাই আমরা ব্রেনের মধ্যে একটা ডিজাইন করি, তা হচ্ছে সাকসেস। এটার জন্য আমরা অনেক কিছু ডেভেলপ করি, ইনোভেট করি, আমাদের অনেক মিডিয়া মেনটেন করি, মার্কেটিং স্ট্র্যাটেজিক প্ল্যান করি, সার্ভিস করি, প্রাইস অ্যানালাইসিস করি, টিম তৈরি করি, অনেক কিছু করি। কিন্তু কোনো কিছু করার প্রয়োজন হবে না যদি আমরা উপলব্ধি করতে পারি যে আসলে আমরা জীবনটা কি। দেখেন, চিত্রটার মধ্যে সবকিছু লুকিয়ে আছে। জীবনটাকে আর সফলতাটাকে আমরা কিভাবে ট্রেস আউট করি। দেখেন, ছবির বাম পাশে যে একটা রেখা দেখা যাচ্ছে, সাকসেস হোয়াট পিপল থিঙ্ক ইটস লুক লাইক। মানুষ মনে করে কোনো একটা জায়গা থেকে কাজ শুরু করে শেষ পর্যন্ত গেলেই মনে হয় সাকসেস, কিন্তু এই জায়গার যাওয়াটা মসৃণ না কখনো। বাস্তবতা হচ্ছে ইট রিয়েলি লুকস লাইক, সত্যিকার অর্থে বাস্তবিক দিক হচ্ছে এটা। ডান পাশের চিত্রটা যদি একটু খেয়াল করি, আমরা কোন একটা জায়গা থেকে কাজ শুরু করি, এরপর আমাদের জীবনের চড়াই উতরাই, বাধা বিপত্তি, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট এক করার পরে গিয়ে কাঙ্ক্ষিত সময়ে কি হয়, আমাদের সফলতা আসে। তাহলে এই জায়গাতে আমাদের উচিত এই ছবি থেকে একটা বাস্তবধর্মী বা জীবনধর্মী শিক্ষা নেওয়া। তো বাস্তবধর্মী বা জীবনধর্মী শিক্ষাটা আমরা কিভাবে নিব? আমরা একটু সিরিয়াসলি আগামী 2 মিনিট সময় ছবির দিকে একটু তাকাবো। আপনি খেয়াল করে দেখেন, হোয়াট ইট রিয়েলি লুকস লাইক, এই লেখাটার উপরে যেখান থেকে রেখাটা শুরু হয়েছে, এই রেখাটা একটু স্ট্রেট গিয়েছে, কিছুটা স্ট্রেট গিয়ে নিচে নেমেছে। এই স্ট্রেটনেসটা হচ্ছে আপনার আমার জন্মাবার পর থেকে 6 মাস বা 9 মাস বয়স পর্যন্ত সময়টা। কেননা এই সময় বাচ্চাদেরকে কোলে রাখা হয় এইভাবে লম্বালম্বি করে। যখনই তারা একটু তাদের ঘাড় শক্ত হয়, তখনই তাদের জীবনের বাধা বিপত্তিটুকু চলে আসে। বিছানায় গড়িয়ে পড়ে যাওয়ার ভয় তৈরি হয়ে যায়। একটা সময় গিয়ে তার 4 হাত পা দিয়ে সে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করে। কোনটা আগুন কোনটা পানি বিচার বিশ্লেষণ করতে পারে না, কোনটা মাটি কোনটা খাবার সেটাও বিচার বিশ্লেষণ করে না। তার যুদ্ধটা তখন শুরু হয়। এরপর দেখেন, সুন্দর একটা টার্নিং ওভার করে উপরের দিকে চলে গেছে একটা ঢেউ। এই ঢেউটা মিন করছে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে আমার কার্সর যেখানে আছে, দেখা যাচ্ছে? কার্সরটা জি দেখতে স্যার, পাচ্ছি দেখা না। যাচ্ছে। জি, ছোট ওকে, দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, এই যে সাদা কার্সরটা আর কি। জি জি, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই হচ্ছে জীবনের শুরু, এই হচ্ছে আমাদের স্ট্রেটনেস 6 মাস, তারপরে 9 মাস, এভাবে হামাগুড়ি দিয়ে যখন আমরা 1টা বছর 2টা বছর পার করি, তারপরে আমরা একটু দাঁড়াতে পারি। এরপর 5 বছর বা 6 বছর পরে গিয়ে আমরা আবার স্ট্রেট হয়ে দাঁড়িয়ে স্কুলে ভর্তি হই। তারপরে স্কুলের প্রাইমারি, হাই স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, এইভাবে চড়াই উতরে পাড়ি দিতে দিতে আমাদের এই জঞ্জাল জীবন শুরু হয়। তারপরে আমরা কর্মজীবনে ঢুকি। অনেক কর্মজীবনের চড়াই উতরে পাড়ি দিয়ে উত্থান পতন, প্রমোশন, ডিমোশন সবকিছু করার পরে গিয়ে আমরা জীবনের একটা পর্যায়ে শেষ স্টেজে চলে আসি। তখন কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলি, বয়স বেড়ে যায়, তখন আমরা আবার স্ট্রেট হয়ে যাই। এইভাবে স্ট্রেট হয়ে বিছানায়, মানে সিনিয়র সিটিজেন হয়ে আমরা থাকি। অসুস্থ বা বার্ধক্যজনিত অবস্থায় আমরা স্ট্রেট শুয়ে থাকি, এরপরে আমরা পৃথিবী থেকে চলে যাই। রাইট অর রং? রাইট স্যার। রাইট। তাহলে এটা যদি হয় সফলতার বাস্তব রেখাচিত্র, এবং এটা যদি রাইট হয়ে থাকে, তাহলে আমাদের কাজ কেমন ভাবে করা উচিত? আগের পূর্বপুরুষরা যেভাবে করে গেছে ঠিক এভাবেই, নাকি নিজে ব্যতিক্রম কিছু আইডিওলজি আর স্ট্র্যাটেজিক প্ল্যান দিয়ে? বলেন, আগের মতো করা উচিত নাকি ব্যতিক্রমী করা উচিত? ব্যতিক্রমী করা উচিত স্যার। অবশ্যই ব্যতিক্রমী করা উচিত। সেই চিন্তা থেকে প্লিজ জাস্ট ডু ইট, ইউজ ইট ইউর ব্রেন। অবশ্যই করা উচিত, সেটা যেন আমরা এখন থেকে করি, তাহলে ভালো হবে।
আর এই চিত্রটা আমরা মনে রাখবো যে আমাদের স্বপ্ন পূরণ এবং আমাদের লক্ষ্য অর্জন করার জন্য এলাকার বন্ধু বান্ধব এবং এলাকার মানে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন, এলাকার গিল্টি বাজ যারা রয়েছে আর মনের ভিতরে আপনার আমার যে ভয় রয়েছে সেগুলোকে জয় করে কাজ করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। মনে রাখতে হবে স্বপ্ন ওঠা না যা আমরা ঘুমিয়ে দেখছি, স্বপ্ন ওঠা যা আমাদেরকে ঘুমোতে দেয় না। এই ঘুমোতে না দেওয়া স্বপ্নগুলো মানে হচ্ছে আপনি যেগুলো সেট করেছেন, কাগজে লিপিবদ্ধ করেছেন, লিখিত পরিকল্পনা বা গোল সেট করেছেন, সেইভাবে চিন্তা করবেন। আর স্বপ্ন দেখলে দেখার মতো দেখতে হবে। খেয়াল করে দেখেন ছবিতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বাড়ি। দেখতে মনে হচ্ছে একটা শামুক, এটা তার স্বপ্নের বাড়ি। তার ক্রিকেট খেলার ইনকাম দিয়ে সে এটা তৈরি করেছে। কত টাকা বাড়িটার ভ্যালু? 135 কোটি টাকা। শুধু একটা তার বাড়ির মূল্য। বাড়িটা কি 20 তলা 30 তলা? আপনি কি আপনার এই স্বপ্নের দৃশ্যপটটা তৈরি করেছেন কখনো? আমি মিন করছি না যে সচিন টেন্ডুলকারের মতো, বাট আপনি আপনার মতো তৈরি করেছেন কি? দেখেন এটা হচ্ছে আর একজন ব্যক্তি যিনি পৃথিবী বিখ্যাত একজন অভিনেতা, শাহরুখ খানের বাড়ি, যার মূল্য কত টাকা? দেখতে পাচ্ছি 115 তো কোটি নাকি? টাকা। এই বাড়িটাকে হিস্টোরিক্যাল হাউস বলা হয় এবং এই বাড়িটা ইন্টারন্যাশনাল হেরিটেজ এই বাড়িটাকে নিয়ে নিয়েছে এবং শাহরুখ খান এটা ইন্টারন্যাশনাল হেরিটেজকে দান করে দিয়েছে। কারণ এই বাড়িটা এত বেশি নান্দনিক, এত বেশি আধুনিক, ইন্টারন্যাশনাল হেরিটেজ সাইট এটাকে ভিজিট করার পর তারা অ্যানলিস্টেড করে নিয়েছে। কেন? কারণ এই বাড়ির ভিতরে সবকিছু হচ্ছে মানে গোল্ডেন সাকসেস বা সোনালী সফলতা দিয়ে তৈরি করা। মানে রুমের টাইলস থেকে শুরু করে উপরের ছাদ পর্যন্ত সবকিছুই গোল্ডেন। সিলভার এবং গোল্ডের কারুকার্যের সব নান্দনিকতা আর আধুনিকতা ফুটে উঠেছে তার বাড়িতে। এই জন্য এটা ইন্টারন্যাশনাল হেরিটেজ এটা নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত আরেকজন অভিনেতার বাড়ি, সেটা হচ্ছে সালমান খান। আমি এগুলো দেখানোর উদ্দেশ্য এই না যে দেখেন তারা কি করেছে আর আমাদের কি করা উচিত। আমি জাস্ট হচ্ছে আপনার আমার মনের ভিতরে যে ঘুমন্ত ভাবনাটা বা চিন্তাটা রয়েছে সেটাকে জাগ্রত করার জন্য একটু শুধুমাত্র ব্রেন স্টর্মিং করার জন্য শেয়ার করছি। নান্দনিকতা আর আধুনিকতার বহিঃপ্রকাশ কি রকম হতে পারে, জাস্ট ফিল ইট। এই হচ্ছে পরিপ্রেক্ষিত। আর এখন পর্যন্ত আবিষ্কৃত সারা পৃথিবীব্যাপী সবচেয়ে দামি বাড়ি হচ্ছে এটি। ছবিতে দেখতে পাচ্ছেন এই ছবিটা 2008 সালের তোলা। ডেট দেওয়া রয়েছে 26শে মে 2008, বিকেল 4টা 5 মিনিট। পৃথিবী বিখ্যাত ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি এটা, যে বাড়িটার মূল্য মাত্র 7,000 কোটি টাকা, যে বাড়ির ছাদের মধ্যে 3টা হেলিকপ্টার একসাথে ল্যান্ড করতে পারে। এটাকে পৃথিবী বিখ্যাত বাড়ি বলা হয় কেন? গোটা এশিয়ার মধ্যে এরকম একটা দামি বাড়ি আর নেই, সেই জন্য। এবং সেটা আজকে 2026 সাল আর এই ছবিটা 2008 সাল, আজকে থেকে আরো 20 বছর আগের, মানে 18 বছর আগের ছবি। এই বাড়িটার মধ্যে এমন আধুনিকতা রয়েছে, বাংলাদেশের বাজারে পণ্য পাওয়া যায় না, 2030-এর পরে পাওয়া যাবে এবং 2050 সাল পর্যন্ত বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে না, এরকম পণ্য দিয়ে এই বাড়িটা তৈরি করা। সেই বাড়ি তৈরি করার জন্য যত সরঞ্জামাদি লাগে আধুনিক সকল কিছু এটার মধ্যে রয়েছে। দরজার আপনার ছিটকিনি থেকে শুরু করে ওয়াটার ট্যাপ পর্যন্ত, টিভি থেকে শুরু করে কম্পিউটার পর্যন্ত, চেয়ার থেকে শুরু করে বিছানা পর্যন্ত। অথচ মুকেশ আম্বানি এমন কোনো ব্যক্তি না যে তার অবস্থান থেকে ব্যতিক্রম কোনো কিছু। মাত্র 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই মানুষের স্বপ্নের সাইজ এত বড়। দেখেন বাড়ির এক্সরে রিপোর্ট, ডান দিকে বাড়ির এক্সরে রিপোর্ট রয়েছে। এই বাড়িটার একটা অদ্ভুত বাড়ি, যে বাড়িতে পিলার নেই।
আপনি যদি খেয়াল করে দেখেন এক্স-রের যে বাড়ির মানে রিপোর্টটা দেখা যাচ্ছে ডান দিকে, ইন্টেরিয়ার মানে ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান, সেখানে শুধুমাত্র ডাব্লিউ এর উপর দাঁড়িয়ে রয়েছে পুরো বাড়ির বিল্ডিং এর ছাদ বা পুরো বাড়ির বিল্ডিং এর স্ট্রাকচার। তার বাড়ির ভিতরে নাই এমন কোনো কিছু নেই, সেটা হোম থিয়েটার থেকে শুরু করে সিনেমেটিক হল, স্টেডিয়াম থেকে শুরু করে সুইমিং পুল, এমন কিছু বাদ নেই যে তার বাড়িতে নেই। অথচ দেখেন মুকেশ আম্বানি, যার চোখ হচ্ছে 3টা, নাক 2টা, কান 4টা। কি বলেন, আমি কি ভুল বললাম নাকি? চোখ কি স্যার 3টা না আমাদের নাকি? মতোই স্যার। অবশ্যই ভুল বলছেন স্যার, আমাদের মতোই সে। তাহলে আমাদের মতোই তার যদি গঠন হয়, দেখতেও যদি আমাদের মতো কৃষ্টি কালচারেরই হয়, আর মুকেশ আম্বানি আমেরিকারও না, মুকেশ আম্বানি জার্মানি বা রাশিয়ারও না, মুকেশ আম্বানি আমাদের প্রতিবেশী দেশ ভারতের একজন নাগরিক, যার বাবা হচ্ছে ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পের শ্রমিক ছিল। তার বাবাও ছবি তোলার সময় গালে হাত দিয়ে ছবি তোলে, সেও ছবি তোলার সময় গালে হাত দিয়ে ছবি তোলে। কেন জানেন? কারণ তাদের একটা ট্রেডিশন, ফ্যামিলি ট্রেডিশন, গালে হাত দিয়ে ছবি তোলা নট লাইক দ্যাট। কারণ তার বাবা জীবনে চড়াই উতরাই বা ড্রিম ফুলফিল করার জন্য ওই গালে হাত দেওয়াটাকে বেছে নিয়েছে একটা মাত্র কারণে, জীবনে কর্মজীবনে তার বাবা একটা ভুল করেছিল, পেট্রোল পাম্পের শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে কোনো একটা ভুলের কারণে পেট্রোল পাম্পের ম্যানেজার তার গালে একটা থাপ্পড় দিয়েছিল, আর থাপ্পড় দেওয়ার পর সে গালে হাত দিয়ে পণ করেছিল, বলেছিল, হে ঈশ্বর, জীবনে যদি কোনোদিন টাকাওয়ালা বা পয়সাওয়ালা হই, তাহলে পেট্রোল পাম্পের মালিক হব না, পেট্রোলিয়াম কোম্পানির মালিক হব। এবং ঈশ্বর তার দোয়া কবুল করেছে। 14 বছর পর তার বাবা ঠিকই পেট্রোলিয়াম কোম্পানির মালিক হয়েছে। রিলায়েন্স পেট্রোলিয়াম, রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক হচ্ছে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি, এবং তার ছেলে হচ্ছে মুকেশ আম্বানি। আমাদের উচিত নিজের প্রতি একটু ডাউটটাকে ক্যান্সেল করে, বিলিভ লেভেলটাকে অ্যাকসেপ্ট করে ভালো কিছু করা। আপনি কি মনে করেন আপনার জীবন অনেক সমস্যা? কিন্তু বিশ্বাস করুন, এমন অনেক প্রাণী আছে যাদের শুধু পানি পান করতেই প্রতিদিন মৃত্যুকে মোকাবেলা করতে হয়। তাদের সমস্যার কাছে আসলে আপনার আমার সমস্যা কিছুই না। সুতরাং উঠে দাঁড়ান, সংগ্রাম করুন, কখনই হতাশ হবেন না। ড্রিম একদিন ফুলফিল হবেই, যেদিন আপনি গোল সেট করতে পারবেন সেদিন। আর জীবনটা হলো ভারসাম্যের খেলা, তাই শান্ত থাকতে হবে আর এগিয়ে যেতে হবে। আপনি যদি অশান্ত হন তাহলে পড়ে যাবেন। স্থির থাকতে হবে। সফলতা হলো 20 ভাগ দক্ষতা আর 80 ভাগ হচ্ছে কৌশল। আপনি হয়তো পড়তে জানেন, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি পড়বেন তার পরিকল্পনা করা। তার মানে এই জায়গাটা একটা সিরিয়াস মেসেজ রয়েছে। সফলতা মাত্র 20 ভাগ হচ্ছে দক্ষতার উপর নির্ভর করছে, বাট 80 ভাগ হচ্ছে কৌশলের উপর। ব্যবসা করার জন্য 80 ভাগ কৌশল জানতে হয় আর 20 ভাগ দক্ষতা জানতে হয়, কিন্তু যে 20 ভাগ দক্ষতা জানে না সে 80 ভাগ কৌশলও জানে না। এই দক্ষতা অর্জন করতে হয় ট্রেনিং এর মাধ্যমে, তাহলে কৌশলের ভান্ডার বলেন আর কৌশলের রাস্তাটা সহজ হয়ে যায়। ডোন্ট ফলো মেজরিটি, ফলো দ্য রাইট ওয়ে। সবাই যেদিকে যায় আপনি সেদিকে যাবেন না, যেদিকে গেলে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন সেদিকে যাবেন, তাহলে ভালো হবে। রেজাল্ট ওরিয়েন্টেড ঘটনা ঘটবে। মনে রাখবেন, আপনার ব্রেনের অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি নিজেকে গরিব মনে করেন, অথবা নিজেকে আপনি কম অর্থশালী বা বিত্তবান মনে না করেন, তাহলে এর কারণ কিন্তু আসলে আপনার ক্ষমতা না, এর কারণটা হচ্ছে আপনি গরিব। এর কারণ আপনি শুধুমাত্র আপনার স্বভাবের পরিবর্তন করছেন না, তার মানে চিন্তার পরিবর্তন করছেন না। আমাদের উচিত চিন্তার পরিবর্তন করা, আর এই কারণে বলা হয় অ্যাটিটিউড ইজ এভরিথিং, যেটা প্রথম সেশনে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। প্লিজ সেই জায়গাটায় আমরা ঘুরে ফিরে যেন যাই, সেটার জন্য পরিবর্তন ঘটাই। এই জন্য আমাদের উচিত এই বিষয়গুলোকে সিরিয়াসলি নেওয়া, সিনসিয়ারলি নেওয়া। এই লক্ষ্য স্থির করতে হবে, কোথায় আছি, কোথায় যাব, কেন যাব এবং কিভাবে যাব। এই 4টা কি যদি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনার জন্য লক্ষ্য অর্জন করাটা খুব সহজ হয়ে যাবে। দেখেন, কোনো কিছু লোহাকে ধ্বংস করতে পারে না, কিন্তু ওই লোহার মরিচা তা পারে। ঠিক তদ্রূপ কেউ কোনো ব্যক্তিকেও ধ্বংস করতে পারে না, তবে ওই ব্যক্তির সৃষ্ট ধ্যান ধারণাই তাকে ধ্বংস করতে পারে। এ কথাটা বলেছেন রতন টাটা, টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান ছিলেন। তার আরেকটা কথা হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া তত্ত্বে আমি বিশ্বাস করি না, আমি আগে সিদ্ধান্ত নিই তারপরে সঠিক করি।
যদি ভুল হয় সেটাকে সঠিক করার রাস্তা আমার কাছে জানা আছে। ঠিক তদ্রুপ আপনার ড্রিম বা আপনার গোল অ্যাচিভমেন্ট হয়নি, কেন হয়নি সে কারণটা খুঁজে বের করে আবার ভিন্ন পন্থায় কাজ করেন, তাহলে হয়ে যাবে। সর্বদা নিজের দক্ষতা ও প্রচেষ্টায় বিশ্বাস রাখুন, তাহলে আপনার সফলতা আসবে। সবাই কি বুঝতে পারছেন? সাকসেস কামস ফ্রম পজিটিভ অ্যাকশন। মনে রাখবেন, সাকসেস কামস ফ্রম পজিটিভ অ্যাকশন, আর পজিটিভ অ্যাকশন কামস ফ্রম উইলিংনেস টু চেঞ্জ। ইতিবাচক পরিবর্তন তখনই অ্যাক্টিভ হয় যখন আপনার ভালো কিছু পরিবর্তন করার নিয়ত আপনি করেন। অ্যাডপ্ট 8 গ্রেট ওয়ার্কস হ্যাবিট। আপনাকে সফলতা অর্জন করার জন্য 8টা অভ্যাস তৈরি করতে হবে। হ্যাভ অ্যান্ড মেনটেন এ গ্রেট অ্যাটিটিউড। আপনার ইতিবাচক মনোভাব, ভালো মনোভাব রাখতে হবে। বি অন টাইম, সবকিছু সঠিক সময়ে করতে হবে। বি প্রিপেয়ার্ড, সবসময় প্রস্তুত থাকতে হবে। ওয়ার্ক এ ফুল ডে, সময়টাকে কাজে লাগাতে হবে দৈনিক কাজের মাধ্যমে। ওয়ার্ক ইউর টেরিটরি কারেক্টলি, আপনার কাজের পরিধির এরিয়াটা আপনি সঠিকভাবে বেছে নিন। রেসপেক্ট দ্য কাস্টমার অ্যান্ড ইউর ক্লায়েন্ট, আপনি সম্মান প্রদর্শন করুন আপনার কাস্টমারকে, আপনার ক্লায়েন্টকে। আন্ডারস্ট্যান্ড ইউর অপরচুনিটি, আপনি বোঝার চেষ্টা করুন যে এই সকল কাজ করলে আপনার কি সুযোগ অপেক্ষা করছে। দেন ফাইনালি টেক কন্ট্রোল, নিয়ন্ত্রণ করুন নিজেকে যেন আপনার স্বপ্ন পূরণ হয়। ধন্যবাদ সবাইকে। আমার আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে শেয়ার করতে পারেন প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকারভাবে আজকের এই ট্রেনিং সেশন পরিচালনার জন্য। অবশ্যই আমরা নতুন কিছু পেয়েছি। অনেক তথ্যবহুল আমরা গোল এবং ড্রিমটাকে সেট করতে পেরেছি। অনেক তথ্যবহুল আলোচনা আমরা পেয়েছি। এজন্য স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আ যারা